আচ্ছা, আসেন এইবার আমরা যেই কাজটা করব, এতদিন পর্যন্ত আমরা যতগুলা বিন্যাস শিখে আসছিলাম প্রত্যেকটা বিন্যাসে এক একটা ওয়ার্ড অথবা এক একটা লেটার একবার একবার করে ইউজ করা যাইতো। বাট এখন আমরা পড়ব হচ্ছে পুনরাবৃত্তিমূলক বিন্যাস বা রিপিটেটিভ পারমুটেশন। এটা একটু হেডিং লেখেন, পুনরাবৃত্তিমূলক বিন্যাস বা রিপিটেটিভ পারমুটেশন। টপিকের নাম হচ্ছে এটা। সো টপিকের ডিসকাশনের আগে আপনাদের হচ্ছে ইয়াটা পড়ায় ফেলাই, কি বলে এটারে, একটা কোশ্চেন একটু লেখায় ফেলাই। কোশ্চেনটার থেকেই হচ্ছে আমরা এই টপিকের ডিসকাশনে ঢুকবো, মানে আলাদা করে থিওরি ডিসকাশন করে এটাতে আসলে খুব বেশি একটা লাভ নাই। যা যা কিছু শিখে আসছে ওগুলাই হচ্ছে আমরা ইউজ করব, জাস্ট পুনরাবৃত্তি হবে বা রিপিট হবে। আসেন, পুনরাবৃত্তি হবে বা রিপিট হবে। প্রথম কোশ্চেনটা একটু লেখা ফেলান, বাংলাদেশে গ্রামীণ ফোন কতগুলো মোবাইল সংযোগ দিতে পারবে? বাংলাদেশে গ্রামীণ ফোন কতগুলো মোবাইল সংযোগ দিতে পারবে? হাউ মেনি মোবাইল কানেকশনস ক্যান গ্রামীণ ফোন প্রোভাইড ইন বাংলাদেশ? এটা অন্য যে কোনো কিছু দিয়েও আসতে পারে, বা এই কোশ্চেনটা অনেক সময় ডেটা চেঞ্জ করে আসে। ডেটা চেঞ্জ করে বলে যে ঢাকা শহরের টেলিফোন নাম্বারগুলা 7 অঙ্ক বিশিষ্ট, তাহলে ঢাকা শহরে কতগুলা মোবাইল কানেকশন দেওয়া পসিবল। ডেটা চেঞ্জ করে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে অনেকভাবে দিতে পারে। তুলছেন কোশ্চেন, বাংলাদেশে গ্রামীণ ফোন কতগুলো মোবাইল সংযোগ দিতে পারবে? আচ্ছা, একটু আমাকে বলেন তো, বাংলাদেশের যতগুলা ফোন নাম্বার আছে প্রত্যেকটা ফোন নাম্বার কি 11 ডিজিটের না? প্রত্যেকটা ফোন নাম্বার কয় ডিজিটের? 11 ডিজিটের। যেমন ধর যে আমার ফোন নাম্বার যেটা 01935072228, একটু চেক করেন তো যে এইখানে 11টা ডিজিট যে আছে, 11টা ডিজিটের মধ্যে কি আবার রিপিটেশন আছে না? একটু চেক করে আমাকে বলেন যে এইটা কয় নাম্বার ঘর? 1 2 3 4 5 6 7 8 নাম্বার ঘরেও দেখেন 2 বসছে, 9 নাম্বার ঘরেও 2 বসছে, 10 নাম্বার ঘরেও 2 বসছে, তাই না? একই ডিজিট পরপর 3টা ঘরে বসছে না? একই ডিজিট পরপর 3টা ঘরে বসছে। এর আগের যে এক্সাম্পলগুলো আমরা দেখছিলাম কোনোটাতে কি এরকম রিপিটেশন হয়েছিল? কোনোটাতে কি একই জিনিস 2 জায়গায় বসতে পারছিল? আগের বার আমরা যতগুলো অঙ্ক করছি 2 এক জায়গায় বসে গেছে মানে পরের ঘরে আর 2 বসতে পারবে না। আগের বারের এক্সাম্পলগুলো কিন্তু ছিল এরকম। কিন্তু এখন কি হচ্ছে, আর আমার এই জিনিসের কোনো রেস্ট্রিকশন আছে যে 2 একবার বসছে তার মানে 2 আর বসতে পারবে না? এরকম কোনো রেস্ট্রিকশন কি এখন আর আমার আছে? এরকম কোনো রেস্ট্রিকশন নাই। একই ডেটা কয়েকবার ইউজ করতে পারবো। পরেরটাতে বস, একই ডিজিট কয়েকবার ইউজ করতে পারবো। কথা ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে টোটাল যেহেতু আমার কাছে 11টা ডিজিট হওয়া পসিবল, তাহলে আমরা কয়টা বক্স বানায় ফেলাবো বলেন? 11টা বক্স বানায় ফেলাবো। তাহলে আসেন 11টা বক্স বানায় ফেলাই। 11টা বক্স বানায় ফেলাই। একটা, তারপরে হচ্ছে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। 1 2 3 4 5 6 7 8 9, আরো 2টা লাগবে। এই যে দেখেন টোটাল 11টা বক্স বানায় ফেলাইছি। যেহেতু ফোন নাম্বারের কথা বলছে, বাংলাদেশের সবগুলা ফোন নাম্বার কয় ডিজিটের? 11 ডিজিটের, যার কারণে 11টা বক্স বানাইছি। বলেন তো প্রথম ঘরে বসার মতো অপশন আছে কয়টা? একটা। 10টা অপশন না? টোটাল আমার কাছে সংখ্যা আছে কয়টা? 0 থেকে 9 পর্যন্ত টোটাল সংখ্যা আছে কয়টা? 10টা। তাহলে যেহেতু এটা একটা ফোন নাম্বার আমি তৈরি করতেছি, ফোন নাম্বারে তো রিপিটেটিভ নাম্বার ইউজ হইতে পারে, একই নাম্বার কয়েকবার করে ইউজ হইতে পারে, তাই না? তাহলে প্রথম ঘরে বসানোর মতো অপশন আছে কয়টা আমার কাছে? 10টা। তারপরের ঘরেও বসানোর মতো অপশন কয়টা? 10টা। তারপরের ঘরেও 10টা। বলেন, আসতেছি। এর পরেরটাতেও 10টা, 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 এর পরেরটাতেও 10টা। যদিও এটা একটা হাইপোথেটিক্যাল নাম্বার, মানে এই নাম্বার আসলে এক্সিস্ট করা পসিবল না। জীবনে কারো ফোন নাম্বার দেখছি সেরকম হয়েছে 0 0 0 0 0 0 0, এরকম 11টা জিরো আছে,
এরকম কারো ফোন নাম্বার দেখছেন? না। স্পেশাল কিছু ফোন নাম্বার পাওয়া যায় বা স্পেশাল কিছু ডিজিট পাওয়া যায়, যেই নাম্বারগুলো, যেমন আমাদের অফিসের ফোন নাম্বার দেখবেন, আমাদের অফিসের ফোন নাম্বারের কিন্তু লাস্টের 2টা ডিজিট খালি আলাদা, বাকি সবগুলা ডিজিট কিন্তু সেম, 013106060, লাস্টের 2টা ডিজিট খালি আলাদা। 10 দিলে একজনের কাছে কল যাবে, 20 দিলে একজনের কাছে কল যাবে, 11 দিলে একজনের কাছে কল যাবে, 12 দিলে আরেকজনের কাছে কল যাবে। এগুলো হচ্ছে স্পেশাল ডিজিট আর কি। ওই কেস বাদ আমরা চিন্তা করতেছি একেবারে জেনারেল সিনারিও, যে পসিবল কয়টা আউটকাম দেওয়া পসিবল। টোটাল প্রথম ঘরে বসার মতো অপশন আছে কয়টা? 10টা। পরের ঘরেও কয়টা? 10টা। তারপরের ঘরেও 10টা, তারপরের ঘরেও 10টা। এই এতগুলা নাম্বার বানাইতে পারবো? বলেন তো এখানে কয়টা 10 গুণ আকারে আছে? সবগুলারে গুণ করে দিতে হবে না? কারণ টাস্ক তো কমপ্লিট হয় না। আপনি 1 নাম্বার ঘর ফিল আপ করছেন, টাস্ক কমপ্লিট হয়েছে না। 2 নাম্বার ঘর ফিল আপ করছেন, টাস্ক কমপ্লিট হয়েছে না। 3 নাম্বার ঘর ফিল আপ করছেন, টাস্ক কমপ্লিট হয়েছে না। সবগুলারে কি করতে হবে তাইলে? গুণ করতে হবে। কয়টা 10 গুণ আকারে আছে? 11টা। তাহলে বাংলাদেশে গ্রামীণ ফোন টোটাল কতগুলা সংযোগ দিতে পারবে? 10^11 সংখ্যক সংযোগ দিতে পারবে। টোটাল কতগুলা সংযোগ দেওয়া পসিবল? 10^11 সংখ্যক। ঠিক আছে, টোটাল কানেকশন প্রোভাইড করতে পারবে কয়টা? 10^11। সংখ্যাটা কিন্তু যথেষ্ট পরিমাণে বড়, সংখ্যাটা কিন্তু যথেষ্ট পরিমাণে বড়। বুঝছেন? পারবো? পারবো? আচ্ছা, এতগুলা টোটাল ফোন নাম্বার কানেক্ট করা পসিবল। এবার সুন্দর মতো এটারে কাইটা দেন, সুন্দর মতো এটারে কাইটা দেন। কারণটা কি হইছে? কারণটা খুবই সিম্পল। এই যে দেখেন, প্রথম যেহেতু গ্রামীণ ফোনের কথা বলছে, গ্রামীণ ফোনের প্রথম 3টা ডিজিট কি ফিক্সড করা না? প্রথম 3টা ডিজিট তো ফিক্সড করা। গ্রামীণ ফোনের প্রথম 3টা ডিজিট কিন্তু শুরুই হবে 017 দিয়ে। গ্রামীণ ফোনের প্রথম 3টা ডিজিট 017 দিয়ে শুরু হইতেছে। ঠিক আছে, প্রথম 3টা ঘরে বসার মতো আপনার কাছে কি অপশন 10টা করে? প্রথম 3টা ঘরে বসার মতো অপশন কিন্তু 10টা করে না। প্রথম 3টা ঘরের ডিজিট কিন্তু ফিক্স করা। যেহেতু গ্রামীণ ফোনের কানেকশন, তাহলে অবশ্যই প্রথম ঘরে 0 থাকবে, এরপরের ঘরে 1 থাকবে, তারপরের ঘরে কত থাকবে? 7। আপনি নাম্বার বসাইতে পারবেন বা ডিজিট বসাইতে পারবেন কোন ঘরগুলাতে? 4 নাম্বার ঘর থেকে আপনি ডিজিট বসাইতে পারবেন। কারো ফোন নাম্বার এরকম হওয়া পসিবল 017, এরপরে বাকি সবগুলাই 7 আছে, এটাও একটা ফোন নাম্বার হওয়া পসিবল। 017 এরপরে সবগুলা 8 আছে, এটাও একটা ফোন নাম্বার হওয়া পসিবল। 017 এরপরে সবগুলাতে 2 আছে, এটাও একটা ফোন নাম্বার হওয়া পসিবল। প্রথম 3টা ঘরে কি আপনার ভ্যালিড নাম্বার কয়টা বসতে পারবে? 017ই বসতে পারবে না। প্রথম 3টা ঘরে কি আর অন্য কোনো কিছু বসানো পসিবল না? তাহলে আমার কাছে বসানোর মতো ঘর আছে কয়টা বলেন তো? 8টা ঘর না? তাহলে গ্রামীণ ফোন সংযোগ দিতে পারবে কয়টা? গ্রামীণ ফোন সংযোগ দিতে পারবে 10^8 সংখ্যক। বলেন। হ্যাঁ, 013 দিয়ে শুরু হয়, বাট গ্রামীণ ফোনের ওটা তো গ্রামীণ ফোন না, ওটা গ্রামীণ ফোনের সাবসিডিয়ারি ব্র্যান্ড স্কিটো। ওটা তো গ্রামীণের সিম না, ওটা তো স্কিটোর সিম। দুইটার হচ্ছে সার্ভিস আলাদা, দুইটা সবকিছু আলাদা আলাদা। এনে তো স্পেসিফিক্যালি গ্রামীণ ফোনের কথা বলছে। ঠিক আছে, স্পেসিফিক্যালি গ্রামীণ ফোনের কথা বলছে। যদি ধর যে বাংলা লিঙ্কের কথা বলে, বাংলা লিঙ্কেরও তো 2টা আলাদা আলাদা সিরিজ আছে কিন্তু। একটা সিরিজ হচ্ছে 019 আরেকটা হচ্ছে 014 বাংলা লিঙ্কের জন্য 2টা সিরিজ আছে। বাট আমার এখানে তো স্পেসিফিক্যালি বলে দিছে গ্রামীণ ফোনের কথা। এনে যদি বলতো যে বাংলাদেশে স্কিটো কতগুলা মোবাইল সংযোগ দিতে পারবে, তাহলে আমি এখানে 013 বসাইতাম। যেহেতু গ্রামীণ ফোনের কথা বলছে, গ্রামীণ ফোন তো 017 দিয়েই শুরু হয়। কথা কি বুঝছি? তাহলে কতগুলা কানেকশন দেওয়া পসিবল? 10^8 সংখ্যক কানেকশন দেওয়া পসিবল। কোন আপত্তি আছে? বল। কোনগুলা? আরে আগের গুলা তো ফিক্সড, এগুলার তো বিন্যাসে বা পারমুটেশনে এগুলার তো কোনো ভূমিকা নাই। এগুলার তো বিন্যাসে কোনো ভূমিকা নাই, এগুলা তো চেঞ্জ হইতে পারবে না। এগুলা তো অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকবে। 017 এর জায়গায় জীবনে কি 018 বসবে? 018 বসলে তো আর ওটা গ্রামীণ ফোন থাকবে না। ঠিক আছে, বাকি ঘরগুলাতে চেঞ্জ হইতে পারবে। ঠিক আছে, হ্যাঁ। এইবার আসেন, এটাও একটা সুন্দর অঙ্ক। একটি ভোট কেন্দ্রে 3 জন প্রার্থীকে 5 জন ভোটার কতভাবে ভোট দিতে পারবে? এটা হচ্ছে একটি ভোট কেন্দ্রে 3 জন প্রার্থীকে 5 জন ভোটার কতভাবে ভোট দিতে পারবে? ইন হাউ মেনি ওয়েজ ক্যান 5 ভোটার্স কাস্ট দেয়ার ভোটস? না, এখন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে। ঠিক আছে, আমার এই যে ভোটের দাগ এখনো রয়ে গেছে। না, এই যে নখ হচ্ছে উপরে উঠতেছে, এটা নখ কাটার সাথে সাথে হচ্ছে চলে যাবে, মানে এটা উপরে উঠতে থাকবে, নখও বাড়তে থাকবে, নখ কাটতে কাটতে এটা চলে যাবে। ঠিক আছে, এটা তো মনে হয় মার্কারি ইউজ করে, কি যে ইউজ করে আমি এটা ভুলে গেছিলাম, পড়ছিলাম ভুলে গেছি।
ঠিক আছে, তুলছেন? আচ্ছা, এইটার কোশ্চেনটাকে একটু এমনে চিন্তা করেন তো, একটু এমনে চিন্তা করেন যে আপনার কাছে টোটাল ভোটার আছে কয়জন ভাইয়া? 5 জন। টোটাল ভোটার আছে হচ্ছে 5 জন। একটু চিন্তা করেন তো, আমি এরকম 5 জন ভোটারের জন্য 5টা বক্স চিন্তা করলাম, 5টা ভোটারের জন্য 5টা বক্স চিন্তা করলাম যে এই হচ্ছে আমাদের 5 জন ভোটার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 5 জন ভোটার। একটু বলতো, প্রথম ভোটারের কাছে ভোট দেওয়ার মতো অপশন কয়টা আছে? 3টা না? প্রথম ভোটার 3 জনের যে কোনো একজনের ভোট দিতে পারে, তাহলে প্রথম ভোটারের কাছে অপশন আছে কয়টা? 3টা। প্রথম ভোটারের কাছে অপশন আছে হচ্ছে 3টা। দ্বিতীয় যেই ভোটার আছে, দ্বিতীয় ভোটারও কি 3 জনের যে কোনো একজনের অপশন দিতে পারে না, মানে ভোট দিতে পারে? এরকম কি কোনো কথা আছে যে প্রথম জন যারে ভোট দিছে দ্বিতীয় জন ওরে দিতে পারবে না? এরকম কি কোনো নিয়ম কানুন আছে? না। দ্বিতীয় জনও 3 জনকেই ভোট দিতে পারে, তৃতীয় জনও 3 জনকেই ভোট দিতে পারে, চতুর্থ জনও 3 জনকেই ভোট দিতে পারে, পঞ্চম জনও 3 জনকেই ভোট দিতে পারে, তাই না? সবাই কি সবাইরে ভোট দিতে পারবে? প্রথম জনের জন্য ভোট দেওয়ার মতো অপশন কয়টা? 3টা। দ্বিতীয় জনের জন্য ভোট দেওয়ার মতো অপশন 3টা, তৃতীয় জনের জন্য ভোট দেওয়ার মতো অপশন 3টা, চতুর্থ জনের জন্য 3টা, পঞ্চম জনের জন্য 3টা। কত উপায়ে ভোট দেওয়া পসিবল? সবগুলার এখন কি করব? মাল্টিপ্লাই করে দিব। তার মানে কত উপায়ে দিতে পারবে? 3 টু দি পাওয়ার 5 উপায়ে দিতে পারবে। 3 টু দি পাওয়ার 5 উপায়ে। ঠিক আছে, এই অঙ্কগুলার একটা জেনারেল ফরম্যাট আমি লেখাই দিব, কারণ অনেক সময় হচ্ছে আপনারা কি বলে এটারে, এই টাইপের অঙ্কগুলা পুরাটা হচ্ছে করতে যাওয়ার দরকার নেই আপনার, হচ্ছে একটু জেনারেল ফরম্যাটের দিকে আমরা আসতেছি, একটু পরেই জেনারেল ফরম্যাটের দিকে আসতেছি। বলেন এইটুকু পর্যন্ত বুঝছি কিনা? এইটুকু পর্যন্ত তোলা হয়েছে সবার? বুঝছি না? না, এটা কাটবো না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এক্সারসাইজ বাদ দেয়, আমি যেমনি পড়াইতেছি এই সিকোয়েন্সে পড়। হ্যাঁ, ডেফিনেটলি আসবে, সিকিউ আসবে না কেন? ডেফিনেটলি সিকিউ আসবে। ঠিক আছে, এক্সারসাইজ ধরার দরকার নেই, কারণ বই যতগুলো আছে প্রত্যেকটা বইয়ের মধ্যে এক্সারসাইজের মধ্যে অঙ্কগুলা উল্টাপাল্টা আছে, মানে কোনোটার সাথে কোনোটার সিকোয়েন্সের কোনো মিল নাই। আমি এখানে সবগুলারে হচ্ছে আলাদা আলাদা টাইপ অনুযায়ী সাজাইছি, মানে ক্লাসে করানোর সময় আমি টাইপ ওয়াইজ করে দিতেছি, প্র্যাকটিসও করবি এটা, লাস্টে জাস্ট শুধুমাত্র সৃজনশীলগুলা প্র্যাকটিস করবো, সৃজনশীলগুলা খালি নিজে নিজে করবো, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, এইগুলা পারলে সিকিউগুলো এমনিই পারবে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন এইটার জেনারেল ফরম্যাটটা একটু লেখা নেন। জেনারেল ফরম্যাটটা হচ্ছে এরকম: পুনরাবৃত্তিমূলক বিন্যাসের ক্ষেত্রে মোট সাজানোর উপায়, টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস ইন কেস অফ রিপিটেটিভ পারমুটেশন উইথ রিপিটেশন। ফরম্যাট কি হবে? ফরম্যাট হবে ভাইয়া n টু দি পাওয়ার r। অ্যান্সারটা সবগুলা রিপিটেটিভ পারমুটেশনের অ্যান্সার কোন ফরম্যাটে আসবে? অ্যান্সার আসবে হচ্ছে n টু দি পাওয়ার r ফরম্যাটে। সব সময় অ্যান্সার আসবে হচ্ছে n টু দি পাওয়ার r ফরম্যাটে। দেখেন তো, দুইটা অঙ্ক করছেন, দুইটার অঙ্কই কি সামথিং টু দি পাওয়ার সামথিং, এই ফরম্যাটে অ্যান্সার আসছে না? অ্যান্সারগুলো সবসময় কোন ফরম্যাটে আসবে? সামথিং টু দি পাওয়ার সামথিং। অ্যান্সার সবসময় আসবে সামথিং টু দি পাওয়ার সামথিং। এখন আপনাদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে ভাই এন এর ভ্যালু কোনটা, আর এর ভ্যালু কোনটা, এই দুইটা জিনিস চিনতে অসুবিধা হয়, যে কোনটারে আমি এন বসাবো, মানে নিচে বেজ হিসাবে কোনটা বসবে, পাওয়ার বা এক্সপোনেন্ট হিসাবে কোনটা বসবে, এটা একটু চিনতে অসুবিধা হয়। এটার জন্য বাংলা কথাটা একটু লেখা রাখেন, বাংলায় মনে রাখবেন একাধিক নিতে পারে টু দি পাওয়ার একাধিক যেতে পারে, একাধিক নিতে পারে টু দি পাওয়ার একাধিক যেতে পারে, তাইলে হচ্ছে আপনার এন আর আর এর ভ্যালু এই দুইটাতে আর কোনো গ্যাঞ্জাম লাগবে না। ঠিক আছে, একটু ইংলিশ ভার্সনও কষ্ট করে এটাই লিখবেন, কারণ এটা আসলে ট্রান্সলেট করে লাভ নাই। ঠিক আছে, এটা মাতৃভাষা, মায়ের ভাষায় মনে রাখবি। ঠিক আছে, যে একাধিক নিতে পারে টু দি পাওয়ার একাধিক যেতে পারে, একাধিক নিতে পারে টু দি পাওয়ার একাধিক যেতে পারে। কোনটা? এটা আগে মনে রাখ, এরপরে আমি অঙ্কের সাথে রিলেট করাই দিতেছি। এটা মনে রাখ, এরপরে অঙ্কের সাথে রিলেট করে দিতেছি। ঠিক আছে, এইটুকু তোলা হয়েছে, ডান। ওকে, এইটুকু যদি ডান হয়, এইবার আসেন আমরা একটা সুন্দর অঙ্ক করে ফেলাই। সেটা হচ্ছে এইটা, দেখেন 5টি আঙুলে 7টি আংটি কত উপায়ে পরানো যেতে পারে? ঠিক আছে, এই যে ধর যে তোদের তো আসলে এইচএসসি পরীক্ষায় তো আর পাশ করবি না। ঠিক আছে, এই যে মেয়ে যেগুলো আছে সেগুলোর তো ধর বিয়েই দিয়ে দিবে। হ্যাঁ, এখন ছেলে পক্ষ দেখতে আসছে, 7টা আংটি নিয়ে আসছে। ঠিক আছে, এখন তোর হাতের আঙ্গুল আছে কয়টা? 5টা। ঠিক আছে, আঙ্গুল মানে আংটি পরে কোন আঙ্গুলে আমি তো এটাও জানি না। আংটি ধর যে যেই আঙ্গুলেই পরে, মানে যেই হাতেই পরে, আঙ্গুল আছে কয়টা? 5টা। এখন ঋত্বিক রোশনের মতো হইলে আবার আলাদা হিসাব, যে এক হাতে 6টা আঙ্গুল, সেটার হিসাব আলাদা। বাট মানে ইউজুয়ালি জেনারেল কেসে কয়টা করে আঙ্গুল থাকে? 5টা করেই তো। 5টা আঙ্গুলে আংটি পরা লাগবে কয়টা? 7টা। 5টা আঙ্গুলে আংটি পরা লাগবে হচ্ছে 7টা। কোশ্চেন হচ্ছে কত উপায়ে পরানো যাইতে পারে। ঠিক আছে, কত উপায়ে পরানো যাইতে পারে? দেখেন
এইটাও কি রিপিটেটিভ পারমুটেশন না? এইটাও যে রিপিটেটিভ পারমুটেশন বা পারমুটেশন উইথ রিপিটেশন, সেটা আমি বুঝবো কেমনে? আমার কাছে আঙ্গুল আছে কয়টা? 5টা। আংটি পরা লাগবে কয়টা? 7টা। এখন ধর যে তোরে আমি 7টা আংটি দিছি, তুই এক কাজ করছিস, তুই ভাই একই আঙ্গুলে 7টা আংটি পরে ফেলাইছিস, ঠিক আছে? এক আঙ্গুলেই 7টা আংটি পরছি, এটাও হইতে পারে। আবার এরকম হইতে পারে এক আঙ্গুলে 3টা পরছি, আরেকটাতে 4টা পরছি, তাতেও তো হইতে পারে যে বাকি 3টা ফাঁকা আছে, ঠিক আছে? এক আঙ্গুলে 3টা আংটি পরছি, আরেক আঙ্গুলে 4টা আংটি পরছি, টোটাল 7টা হয়ে গেছে, বাকি 3টা আঙ্গুল ফাঁকা আছে, এটাও কিন্তু একটা সিনারিও হওয়া পসিবল। এরকমও হওয়া পসিবল, এইটাতে 2টা পরছি, এটাতে 2টা পরছি, এটাতেও 2টা পরছি, টোটাল কয়টা হয়েছে? 6টা। আবার এই একটা আঙ্গুল বাকি আছে, এটাতে আর বাকি একটা পরছি, টোটাল 7টা আঙ্গুল, 7টা আংটি হয়ে গেছে। কথা কি বুঝছি? তার মানে একটা আঙ্গুলে মাল্টিপল আংটি আমার পরাই লাগবে। 5টা আঙ্গুলে আমি 5টা আংটি পড়তে পারবো, বাকি তো এক্সট্রা আরো 2টা রয়ে যাইতেছে, ওই 2টাও কি আমার কোনো না কোনো একটা আঙ্গুলে রিপিট করা লাগবে না? এবার একটু চিন্তা করে বলেন তো, একাধিক নিতে পারে কে? একটা আঙ্গুল একাধিক আংটি নিতে পারে না? একটা আঙ্গুলের মধ্যে একাধিক আংটি ঢুকতে পারে, তাহলে একাধিক নিতে পারে কে? আঙ্গুল না আংটি? আঙ্গুল। একটা আঙ্গুলে আপনি একাধিক আংটি ঢুকাইতে পারবেন, তাহলে একাধিক নিতে পারবে কে? আঙ্গুল। আর একাধিক যাইতে পারবে কে? মানে একই আঙ্গুলে একাধিক আংটি পরানো পসিবল, তাই না? তাহলে এন এর ভ্যালু কত হবে বলেন? এন এর ভ্যালু হবে 5। একাধিক নিতে পারে, টু দি পাওয়ার একাধিক যেতে পারে, শেষ। একাধিক নিতে পারে, টু দি পাওয়ার একাধিক যেতে পারে। হ্যাঁ, ওই সিকোয়েন্সে ওই বক্স করে করে হচ্ছে অঙ্ক করতে পারবি, বাট আমি এই টাইপের অঙ্কগুলো আসে এমসিকিউতে, এই টাইপের অঙ্কগুলো আসে এমসিকিউতে। তুই এখন তুই হচ্ছে 7টা বক্স আঁকবি, 7টা বক্স আঁকা প্রত্যেকটাতে অপশন সংখ্যা চিন্তা করবি, তার চাইতে রিপিটেটিভ পারমুটেশনের জন্য তো আমি ডিরেক্ট অ্যান্সার বসাইতে পারি। তাহলে এমসিকিউর জন্য আমার এটা মনে রাখাটা সোজা, ঠিক আছে? একাধিক নিতে পারে, টু দি পাওয়ার একাধিক যেতে পারে। আর যদি হচ্ছে রিটেনে আসে, রিটেনে আসলে এই ফরম্যাটে করে দেখাবে, ঠিক আছে? রিটেনে আসলে এরকম বক্স আঁকা করে দেখাবে, ঠিক আছে? আর যদি এমসিকিউতে আসে তাহলে ডিরেক্ট হচ্ছে অ্যান্সার বসাই দেবো। কথা বুঝছি? ওটার জন্য তো হচ্ছে বক্স আঁকবি, ওটার জন্য তো আঁকবি হচ্ছে বক্স। 7টা বক্স আঁকবো, 7টা বক্সের মধ্যে প্রত্যেকটা আঙ্গুলের জন্য, সরি প্রত্যেকটা আংটি 5টা আঙ্গুলে পড়ানো পসিবল। সো 5 5 5 5 5 এরকম 5 ইন্টু 7, সরি 7টা 5 হচ্ছে গুণাকারে থাকবে, তো থাকবে হচ্ছে 5 টু দি পাওয়ার 7, শেষ। ঠিক আছে? রিটেনে আসলে বক্স করে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এরপরেরটাতে আসেন। পরেরটা এটা নিজেরা করবেন, এটা আপাতত হচ্ছে জাস্ট একটু দেইখা রাখেন, কোশ্চেন তোলারও দরকার নেই, এটা জাস্ট একটু দেইখা রাখেন। খেলা, বিনয় এবং একাডেমিক রেজাল্টের জন্য একটি স্কুলে 3টি পুরস্কার আছে। একটা স্কুলে পুরস্কার দিবে কয়টা? 3টা। একটা হচ্ছে খেলার জন্য, একটা বিনয়ের জন্য, আর একটা হচ্ছে একাডেমিক রেজাল্টের জন্য। পুরস্কার আছে 3টা। পুরস্কার পাওয়ার জন্য মনোনীত ছাত্র সংখ্যা 10। পুরস্কার পাওয়ার জন্য মনোনীত ছাত্র সংখ্যা কয়জন? 10 জন। কত উপায়ে তাদের পুরস্কৃত করা যেতে পারে? কত উপায়ে পুরস্কার দেওয়া যাইতে পারে? অ্যান্সার কি শিখাইছিলাম? একাধিক নিতে পারে, টু দি পাওয়ার একাধিক যেতে পারে। বলতো একাধিক নিতে পারে কি? একই স্টুডেন্ট একাধিক পুরস্কার নিতে পারে না। এরকম হইতেই পারে যে 3টা পুরস্কারই একজন স্টুডেন্ট পাইছে, এটা হওয়া পসিবল না। তাহলে একাধিক নিতে পারে কে? স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট আছে কয়জন? 10 জন। পুরস্কার আছে কয়টা? 3টা। তাহলে অ্যান্সার কত আসবে বলেন? 10 টু দি পাওয়ার 3 উপায়, শেষ। ঠিক আছে? তাহলে রিপিটেটিভ পারমুটেশনে কোনো প্রবলেম হবে? পারবো? শিওর? ওকে। এইবারে আসেন, এরপরে আমাদের হচ্ছে এখান থেকে এটা তোলা লাগবে না, এটা তোলা লাগবে না। পরের টপিক লেখেন। পরের টপিক হচ্ছে এটা, চাক্রিক বিন্যাস বা সার্কুলার পারমুটেশন। চাক্রিক বিন্যাস বা সার্কুলার পারমুটেশন। চাক্রিক বিন্যাস মানে চক্রাকারে বিন্যাস করব। চাক্রিক বিন্যাস বা সার্কুলার পারমুটেশন, দেখছেন? আচ্ছা, চাক্রিক বিন্যাসের ক্ষেত্রে কি হবে সেটা আগে একটু বুঝানে, তারপরে হচ্ছে আমি বাদবাকি জিনিসপত্র দেখাইতেছি। কি হবে সেটা আগে একটু বুঝানেন। এরকম একটা সার্কেলের কথা চিন্তা করেন। ধরেন এরকম একটা সার্কেল আপনার কাছে আছে। এই সার্কেলের মধ্যে 4 জন মানুষকে আপনি বসাইতে চান। কয়জন মানুষকে বসাইতে চাই? 4 জন। 4 জন মানুষ কে কে আছে? ধর যে এ বি সি ডি, আবুল বাবুল কাবুল ডাবুল, ঠিক আছে? এ বি সি ডি, এই 4 জন মানুষ আছে আপনার কাছে, ঠিক আছে? এই সার্কেলের মধ্যে 4 জন মানুষকে বসাইতে হবে। এই সার্কেলের মধ্যে 4 জন মানুষকে বসাইতে হবে। তো সিনারিওটা এমনে চিন্তা করেন যে ভাই এখানে এ বসছে, এখানে বি বসছে, এখানে সি বসছে, এখানে ডি বসছে, ঠিক আছে? এ বি সি ডি এই 4 জন এই সিকোয়েন্সে এখানে বসছে, ঠিক আছে?
ABCD এই চারজন এই সিকোয়েন্সে বসছে। এখন দেখতো আমার মন চাইলো যে ভাই আমি এই সিকোয়েন্সটাকে এমনে না লেখা, এই সিকোয়েন্সটাকে এমনে না লেখা এমনে লিখবো। এই সিকোয়েন্সটাকে আমি এমনে লিখবো যে দেখ এই সিকোয়েন্সটারে আমার মনে চাইলো যে এমনে লিখবো ডি, তারপরে এ, তারপরে বি, তারপরে সি, এমনে লিখলাম। ঠিক আছে, এমনে লিখলেও কি আপনাদের কোনো আপত্তি থাকার কথা? এটাও তো একটা বিন্যাস হইতে পারে, তাই না? এই যে এখানে ডি বসছে, এরপরে এ বসছে, এরপরে বি বসছে, এরপর সি বসছে, এটাও তো একটা বিন্যাস। আবার দেখেন তো বিন্যাসটা এরকমও হওয়া পসিবল কিনা। বিন্যাসটা কিন্তু এরকমও হইতে পারে যে ভাই এখানে হচ্ছে সি বসছে আমার কাছে, এইখান থেকে দৌড়া সবাই নাইলে হচ্ছে বারবার করে একই জিনিস করা লাগবে। আচ্ছা দেখেন এরপরে আরেকটা সিকোয়েন্স এরকম হইতে পারে যে সি ডি এ বি, এটা একটা সিকোয়েন্স হইতে পারে। আরেকটা সিকোয়েন্স এরকম হওয়া পসিবল, আরেকটা সিকোয়েন্স এরকম হওয়া পসিবল যে সবগুলো সরাই ফেলা। আচ্ছা আরেকটা সিকোয়েন্স এরকম হওয়া পসিবল, দেখেন আরেকটা সিকোয়েন্স হওয়া পসিবল হচ্ছে বি সি ডি এ, এই চারটাই তো সিকোয়েন্স হইতে পারে, তাই না? এই চারটাই সিকোয়েন্স হওয়া পসিবল, এর বাইরে কি আর কোনো সিকোয়েন্স হওয়া পসিবল? আচ্ছা এর বাইরেও আরো সিকোয়েন্স হওয়া পসিবল, কিন্তু কথা হচ্ছে আমি যে এখানে চারটা সিকোয়েন্স লিখছি, এই চারটা সিকোয়েন্স কি ডিফারেন্ট কোনো সিকোয়েন্স? একটু দেখেন তো। আপনি যদি এই একটা কাজ করেন যে ভাই এই যে রোটেশনটা আছে, এই যে রোটেশন বা এই সার্কুলার পারমুটেশনটা যে আছে বা এই যে বিন্যাসটা আছে, এই বিন্যাসটাকে ধইরা জাস্ট একটু ঘুরায় দেন। এই যে দেখেন ক্লকওয়াইজ যদি আমি ঘুরাই, ক্লকওয়াইজ যদি আমি ঘুরাই দেই, ঘুরাই দিলেই কি এইটা পাওয়া যায় না? দেখতো এই যে এ চলে গেছে কোথায়? এ চলে গেছে বি এর কাছে, বি চলে গেছে কোথায়? এ এর কাছে। মানে আমি কিছুই করি নাই, আমি জাস্ট এই সার্কেলটাকে জাস্ট অল্প একটু ঘুরাই দিছি। গাড়ির স্টিয়ারিং হুইল দেখছেন না, স্টিয়ারিং হুইল যেরকম ঘুরানো যায়, আমরা হচ্ছে এই সার্কেলটাকে জাস্ট অল্প একটু ঘুরাই দিছি। এইটারে যদি আবার একটু ঘুরান, এইটারে ঘুরাইলেই কি এই নতুন আবার এইটা পাওয়া যাবে না? এইটারে জাস্ট একটু ক্লকওয়াইজ ঘুরাই দেন, ক্লকওয়াইজ ঘুরাই দিলেই তো এটা পাওয়া যায়। আবার এইটারে একটু ক্লকওয়াইজ ঘুরাই দেন, তাইলে কি লাস্টেরটা পাওয়া যায় না? তাই না? তার মানে এখানে কি নতুন কোনো বিন্যাস পাওয়া গেছে? এই চারটা বিন্যাসের মধ্যে অর্ডারের কি কোনো চেঞ্জ হয়েছে? অর্ডার কিন্তু সেম আছে, এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি। এখানেও দেখেন এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি। এখানেও এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি। এখানেও এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, ডি এর পরে আবার এ। সিকোয়েন্স কি সবগুলার সেম না? অর্ডারের কি কোনো চেঞ্জ হয়েছে? না। তার মানে এই চারটা বিন্যাস কি নতুন কোনো বিন্যাস, নাকি চারটা বিন্যাস একই বিন্যাস, সেমই বিন্যাস, তাই না? চারটা বিন্যাস কি নতুন কোনো কিছু তৈরি করছে? নতুন কিছু তৈরি করে নাই, একই জিনিস তৈরি করছে। সো যেহেতু একই জিনিস তৈরি করছে, তাহলে দেখেন তো আমি এই কথা বলতে পারি কিনা, চারটা বিন্যাস মিলে বিন্যাস দেয় কয়টা? একটা। চারটা মিলা তো নতুন একটাই বিন্যাস তৈরি হয়েছে, তাই না? চারটা মিলা একটাই বিন্যাস তৈরি করছে, তাহলে এই কথা বলা পসিবল কিনা যে চারটা মিলা বিন্যাস দেয় হচ্ছে একটা। তাহলে একটা বিন্যাস কয়টা, সরি একটা বিন্যাস মিলে কয়টা বিন্যাস দিবে? 1/4। ঐকিক নিয়ম করতেছি জাস্ট। চারটা মিলা বিন্যাস দেয় কয়টা? একটা। একটা মিলা বিন্যাস দিবে কয়টা? 1/4টা। এখন বলেন এখানে টোটাল অবজেক্ট ছিল কয়টা, বস্তু ছিল কয়টা? চারটা। চারটা বস্তুকে কত উপায়ে সাজানো উচিত? 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস মিলে বিন্যাস দিবে কয়টা? 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 সংখ্যক, তাই না? এই অংশটুকু আগে একটু তুলে নেন। আপনারা কি এই ছবিটা আঁকছেন? ছবিটা আঁকছেন? ছবিটা আগে একটু আঁকেন, ছবিটা আগে একটু আঁকেন যে এই চারটা বিন্যাস হওয়া পসিবল। চারটা বিন্যাসের সিকোয়েন্স হচ্ছে এটা বা অর্ডার হবে এটা। এতক্ষণে কোত্থেকে আসলি? পাত্রীপক্ষ দেখতে আসছে, তাহলে তোর থেকে কাজ। যদি পাত্রীপক্ষ দেখতে আসে তাইলে না হয় তোর থেকে কাজ আছে, কিন্তু এখন তো তোর থেকে কোনো কাজ নেই। তুলছেন এইটুকু?
না ওটা যে দিব আজকে যাবে, আজকে এতক্ষণে মনে হয় আপলোড হয়ে গেছে, এতক্ষণে আপলোড হয়েছে। ঠিক আছে, 4টা বিন্যাস মিলা একটা বিন্যাস তৈরি করতেছে, তুই বুঝছিস? বুঝছিস? তোরই জিজ্ঞেস করছি। বুঝছিস? বুঝছিস শিওর? এবার আয়, তাহলে এবার বাংলা কথাটা একটু লেখা ফেলাই। ঐকিক নিয়ম, 4টা বিন্যাস মিলে বিন্যাস দেয় একটি, তাহলে একটা বিন্যাস মিলে বিন্যাস দিবে 1/4টি। 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস মিলে বিন্যাস দিবে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 40। ঠিক আছে, আচ্ছা আগে একটু দেইখানে আমি এটা একবারে একটু বুঝাই দেই, তারপরে একবারে তোলেন। দেখেন এই যে 4 ফ্যাক্টোরিয়াল আছে, এই 4 ফ্যাক্টোরিয়ালকে একেবারে প্রথম ক্লাসে আমরা এই জিনিস পড়াইছিলাম যে যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু সেই সংখ্যা ইনটু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল, তাই না? যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু সেই সংখ্যা ইনটু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতেই পারি 4 × 4 - 1 এর ফ্যাক্টোরিয়াল। তাতে সুবিধা কি হবে, উপরের 4 আর নিচের 4 কাইটা চলে যাবে না, তাহলে আমার কাছে থাকবে কত, 4 - 1 ফ্যাক্টোরিয়াল টি। ঠিক আছে, তাহলে ইংলিশ ভার্সন একটু তুলে ফেলান। হ্যাঁ, এইটা বুঝার আরো সহজ একটা ওয়ে আছে, এটা বুঝার আরো সহজ একটা ওয়ে আছে। সেটা হচ্ছে দেখেন জিনিসটারে এমনে বইলা ফেলানো যায় কিনা যে ভাই আমি যদি এই যে এখানে 4টা অবজেক্ট ছিল না, 4টা বস্তু ছিল, 4টা বস্তুর থেকে যে কোনো একটা বস্তুকে ফিক্সড করে ফেলান, এই বস্তুটারে এখানেই পেরেক মাইরে আটকায় দেন, এটারে এখানে আটকায় দিছেন, তাইলে কি সেম সাইকেল আর রিপিট করা পসিবল? একটা বস্তুকে যদি আমি স্থির করে ফেলাই, এটারে আমি স্থির করে ফেলাইছি, এটারে আমি আর ঘুরাইতে পারবো না, এটা যেখানে আছে ওখানেই থাকবে। এটারে যদি স্থির করে ফেলাই তাহলে বাকিগুলা নিজেদের মধ্যে বিন্যাস হবে। একটা বস্তু যদি স্থির হয়ে যায় তাহলে আমার কাছে বাকি থাকবে আর কয়টা বস্তু, n-1। 4টা যদি থাকে 3টা বাকি থাকবে, 5টা থাকলে কয়টা বাকি থাকবে, 4টা বাকি থাকবে, 100টা থাকলে বাকি থাকবে কয়টা, 99টা। তার মানে আপনি এই কথা বলতে পারেন কিনা যে n সংখ্যক বস্তুকে বৃত্তাকারে সাজানোর উপায় হচ্ছে n-1 এর ফ্যাক্টোরিয়াল। এটা একটু তুলে ফেলাবেন। n সংখ্যক বস্তু যদি থাকে আপনার কাছে, যে সবসময় 4টা বস্তুই থাকবে সেটার তো কোনো গ্যারান্টি নাই, n সংখ্যক বস্তু আছে, তাহলে n সংখ্যক বস্তুকে সাজানোর উপায় কত হবে, n-1 এর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, the number of ways to arrange n objects in a circle is n-1 factorial. ঠিক আছে, n সংখ্যক বস্তুকে বৃত্তাকারে সাজানোর উপায় সেটা হচ্ছে n-1 এর ফ্যাক্টোরিয়াল। কারো হাতে কি ব্রেসলেট আছে? এইটা, আর কোনো ব্রেসলেট নাই? ওই যে ইয়ার ছেলেদের যেগুলো আছে, হ্যাঁ আমার হাতে তো ইউজুয়ালি থাকে, তোদের কারো কাছে আছে? দেখ আমি কলম্বে করতেছি। ও দেখি তোর এটা দিয়ে কাজ চলবে? আচ্ছা দে, দিয়ে কাজ চালাইতে হবে। দেখেন এইরকম একটা ব্রেসলেট, এটা মনে হয় কি দিয়ে বানানো, ঝিনুক দিয়ে বানানো কিছু একটা হবে। এরকম একটা ব্রেসলেটের অ্যারেঞ্জমেন্টও দেখেন তো এরকম সার্কুলার না, এটাও তো একটা বৃত্তাকার, তাই না? ঝামেলাটা হচ্ছে এই যে n সংখ্যক মুক্তা দিয়ে যখন মালা তৈরি করতে বলে, মালা তৈরি করার সময় দেখেন নিচে একটা এক্সট্রা 2 আছে। নিচে একটা এক্সট্রা 2 কেন আছে? কারণ হচ্ছে এই যে মালা, এটা তোরা আরো ভালো মতো ফেস করবি হচ্ছে বিয়ে করতে গেলে। ঠিক আছে, বিয়েতে যে মালা বদল হয় না, হ্যাঁ মালা বদলের সময় দাঁড়াবি, ধর যে তুই এখানে দাঁড়ায় আছিস, তোর পার্টনার হচ্ছে সামনে দাঁড়ানো। ঠিক আছে, মালা বদলের সময় দাঁড়াইলি, দাঁড়ানোর সময় একটা মালা যখন তুই এমনে ধরবি, ঠিক আছে এটা তো ছোট আর কি, এটা দেখে বোঝা যাইতেছে না, মালা যখন এমনে ধরবি এটা এই পাশ থেকে মানে আমি যা দেখবো ওই পাশ থেকেও কি সেম জিনিসই দেখা যাবে না? জাস্ট রোটেশনটা উল্টা। মিরর রিফ্লেকশন বুঝেন? মিরর রিফ্লেকশনে কি হয়, আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়াইলে আপনার যেটা ডান পাশ আয়নায় সেটা কোন পাশে দেখা যায়? বাম পাশে। আপনার যেটা বাম পাশ আয়নায় সেটা কোন পাশে দেখা যায়? ডান পাশে, তাই না? জাস্ট একই জিনিস উল্টায় দেখা যাইতেছে না? জিনিস কিন্তু একই, জাস্ট উল্টায় দেখা যাইতেছে। এখন আপনি যখন মুক্তা দিয়া মালা তৈরি করবেন, এই যে দেখ এই মুক্তাটা মানে এই মালাটা আমি এই পাশ থেকে যা দেখতেছি
তোরাও কি ওই পাশ থেকে সেম জিনিসই দেখতেছিস না খালি উল্টা জিনিস দেখতেছিস, তাই না? এই মুক্তাটা আমি এই পাশ থেকে যা দেখতেছি তোরাও ওই পাশ থেকে সেম জিনিসই দেখতেছিস খালি উল্টা। তার মানে এখানে কি 2 দিয়া ভাগ করতে হবে, কারণ হচ্ছে ভাই দুই দিক থেকে একই জিনিস দেখতেছে, ঠিক আছে? মালা তৈরি করার সময় যদি আপনারে প্রশ্নে বলে যে মালা তৈরি করার সময় কত দিয়া ভাগ করে দিব? 2 দিয়ে। কিন্তু যদি শুধুমাত্র বৃত্তাকারে সাজাইতে বললে কি আর 2 দিয়া ভাগ হবে? না। কেন হবে না? কারণ চিন্তা করেন, ধরেন একটা গোল টেবিল আছে, কি আছে? একটা গোল টেবিল, ওই যে মাঝে মধ্যে আমরা বলি না যে রাউন্ড টেবিল কনফারেন্স বা গোল টেবিল বৈঠক। একটা গোল টেবিলের মাঝখানে ধর 5 জন মানুষ বসছে, ঠিক আছে? একটা গোল টেবিলে 5 জন মানুষকে কত উপায়ে বসানো যাবে বলেন তো? 5 - 1 এর ফ্যাক্টোরিয়াল। একটা গোল টেবিলে 5 জন মানুষকে কত উপায়ে বসাইতে পারবো? 5 - 1 এর ফ্যাক্টোরিয়াল। তখন কি আর 2 দিয়ে ভাগ করা লাগবে? কেন 2 দিয়ে ভাগ করা লাগতেছে না? সবগুলা ডিস্টিংক্ট না। ব্যাপারটা হচ্ছে তুই এমনি চিন্তা কর, তুই যদি গোল টেবিলটা উপর থেকে দেখিস তাহলে কি দেখবি? মানুষের মাথা, তাই না? উপর থেকে যদি দেখিস তাহলে কি দেখবি? মাথা। নিচ থেকে দেখলে কি দেখবি? পা। মাথা আর পা দেখতে কি একরকম? না। তাহলে কি আর 2 দিয়ে ভাগ করা লাগবে? না। গোল টেবিলে যখন বসাইতেছেন, মানুষ যখন বসাইতেছেন, তখন তো আর 2 দিক থেকে দেখতে একই রকম লাগতেছে না, তাই 2 দিয়ে আর ভাগ করব না। কিন্তু যখন মালা তৈরি করতেছি, মালা তৈরি করার সময় তো 2 দিক থেকে দেখতে একই রকম লাগতেছে, তার কারণে কত দিয়ে ভাগ করে দেওয়া লাগবে? 2 দিয়ে ভাগ করে দেওয়া লাগবে। কথা বুঝছি? তাহলে বৃত্তাকারে সাজানোর কেস কয়টা? কেস হচ্ছে 2টা। একটা হচ্ছে শুধুমাত্র গোল টেবিলে বসানো বা মানুষজন বসানো, সেই ক্ষেত্রে আর 2 দিয়ে ভাগ করা লাগবে না। আরেকটা কেস হচ্ছে মুক্তা দিয়া মালা তৈরি করা। মুক্তা দিয়া মালা তৈরি করার সময় 2 দিয়ে ভাগ করা লাগবে, কারণ 2 পাশ থেকে একই জিনিস দেখা যাবে, ঠিক আছে? 2 পাশ থেকে একই জিনিস দেখা যাবে, তার কারণে 2 দিয়ে ভাগ করব। মনে থাকবে? মনে থাকবে? এবার আসেন সহজ সহজ কয়েকটা অঙ্ক করে ফেলাই। 10টি মুক্তা দিয়ে কতগুলা মালা তৈরি করা সম্ভব বলেন? আগেরটা, এই যে, তারও আগেরটা, এই যে। বলেন 10টা মুক্তা দিয়ে কতগুলা মালা তৈরি করা সম্ভব? তাহলে আমরা একেবারে জেনারেল ফরম্যাটটাই লিখি। পরীক্ষায় আসলে অ্যান্সার লিখবেন এমনি, 10 - 1 এর হোল ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2। 10 - 1 হোল ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তার মানে ফাইনালি অ্যান্সার কত আসবে? ফাইনালি অ্যান্সার আসবে হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2। অ্যান্সার আসবে হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2। এইটা যখন হচ্ছে আপনি মানে এমসিকিউতে আপনারে দিবে, তখন কি আর আপনার এত কিছু লেখা লাগবে? এত কিছু তো আর লেখা লাগবে না। আপনি জাস্ট ক্যালকুলেটরে বসাবেন, 9 ফ্যাক্টোরিয়াল বাই 2 করলে কত আসে, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? যা আসে ওটা খালি বসাই দিব, ঠিক আছে? বুঝছি? পারবো? তোলা হইছে? একটু এই সিকোয়েন্সটা মেনটেন করেন। এখানে যতগুলা টাইপের অঙ্ক করানো আছে এর বাইরে ইনশাল্লাহ আর কোনো টাইপ আপনাদের পরীক্ষায় আসবে না। উল্টা আমি আরো এক্সট্রা কিছু প্রবলেম নিয়ে আসছি, এক্সট্রা কিছু প্রবলেম করাবো যেগুলো জীবনেও পরীক্ষায় আসবে না, কিন্তু তারপরেও হচ্ছে করে যাওয়া ভালো। বাই এনি চান্স যদি হচ্ছে কপাল খারাপ থাকে, পরীক্ষায় যদি চলে আসে, তাহলে যেন অ্যান্সার করতে পারি। এটা কি বুঝছি? এবার বলেন পরেরটা, একটি গোল টেবিলের চারপাশে 20 জন মানুষ কত উপায়ে বসতে পারবে? এগুলা কি আর কোশ্চেন তুইলে অ্যান্সার লেখার দরকার আছে? একটি গোল টেবিলের চারপাশে 20 জন মানুষ কত উপায়ে বসতে পারবে? মানুষ আছে কয়জন? 20 জন। যেহেতু গোল টেবিলে বসাইতে বলছে, তাহলে বিন্যাস সংখ্যা কত হবে? 20 - 1 এর ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 19 ফ্যাক্টোরিয়াল। শেষ, ঠিক আছে? গোল টেবিলের চারপাশে 20 জন মানুষ কত উপায়ে বসতে পারবে? 20 - 1 এর ফ্যাক্টোরিয়াল উপায়, মানে 19 ফ্যাক্টোরিয়াল উপায়। ওই যে একটারে ফিক্স করে ফেলাইতে হয়। একটারে যদি ফিক্স না করি, তাহলে তো রোটেট করলে নতুন কোনো কম্বিনেশন পাওয়া পসিবল না, বা নতুন কোনো অ্যারেঞ্জমেন্ট পাওয়া পসিবল না। এই যে এখানে দেখ, এই জিনিসটারই জাস্ট একটু রোটেট করলে এটা পাওয়া যায়, এটারই আবার একটু রোটেট করলে এটা পাওয়া যায়, এটারই একটু রোটেট করলে এটা পাওয়া যায়, তাই না? এটা কেন হইতেছে? এটা হইতেছে কারণ কোনোটাই ফিক্সড না, সবাই মুভ করতেছে এর মধ্যে। হ্যাঁ, যে কোনো একটারে আমি কনস্ট্যান্ট ধরে নিব, যে কোনো একটা। সো যে কোনো একটারে যেহেতু আমি ফিক্স করে ফেলাইতেছি, ওর তো আর অ্যারেঞ্জমেন্টে কোনো মানে ইয়া নাই, ভূমিকা নাই, ঠিক আছে? এই কারণে ওটারে মাইনাস করে দেওয়া লাগে, ঠিক আছে? ওকে, এইবারে আসেন। এইবারে হচ্ছে হেডিং লেখেন সুন্দর অঙ্ক, ঠিক আছে? এটা জীবনেও পরীক্ষায় আসবে না, এটা জীবনেও পরীক্ষায় আসবে না। এটা শুধুমাত্র শিখার জন্য শিখা, এটা শুধুমাত্র হচ্ছে শিখার জন্য শিখা। এই টাইপের প্রবলেম জীবনেও পরীক্ষায় আসবে না, ঠিক আছে? মানে আসার পসিবিলিটি জিরো আর কি। এ হতে বিতে মোট কতগুলি রাস্তার মাধ্যমে পৌঁছানো যায় যে কোনো অবস্থান থেকে শুধুমাত্র উপরে বা ডানে, যে কোনো অবস্থান থেকে শুধুমাত্র ডানে বা উপরে যাওয়া যাবে? কন্ডিশন দেওয়া আছে,
যে কোনো অবস্থান থেকে আপনি শুধুমাত্র উপরে বা ডানে যাইতে পারবেন। এরকম একটা গ্রিড আপনার কাছে আছে, এরকম একটা গ্রিড আছে। একটু গ্রিডটা কত বাই কত একটু দেখে নিন। এই বরাবর 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা, আর কলাম আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 7/6। রো আছে হচ্ছে 7টা, কলাম আছে হচ্ছে 6টা। ঠিক আছে, 7/6 অর্ডারের একটা গ্রিড আইকা ফেলান। 7/6 অর্ডারের একটা গ্রিড আইকা ফেলান। দুইটা টার্মিনাল পয়েন্ট আপনার কাছে বলা আছে। একটা টার্মিনাল পয়েন্ট হচ্ছে এ, আর একটা টার্মিনাল পয়েন্ট হচ্ছে বি। এ থেকে বি তে পৌঁছাইতে হবে, কত উপায়ে পৌঁছানো যায়? এ থেকে বি তে পৌঁছাইতে হবে, কতগুলা উপায়ে পৌঁছানো যায়? ইম্পর্টেন্ট না, কিন্তু এটা বুঝার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে এই টাইপের প্রবলেমগুলো হচ্ছে ফিল করার জন্য। এটা তোরে চেঞ্জ করে অন্য যে কোনো অর্ডারের গ্রিড দিতে পারে, অন্য যে কোনো অর্ডারের গ্রিড দিতে পারে। এগুলা ইউজুয়ালি হচ্ছে দেখা যায় যে ছোট বাচ্চা কাচ্চাদের পারমুটেশন কম্বিনেশন যখন পড়ানো হয় অলিম্পিয়াডের জন্য, তখনকার প্রবলেম। ঠিক আছে, ছোট বাচ্চাদের যখন এগুলা পড়ানো হয় তখনকার প্রবলেম। বাট তারপরেও আপনাদেরও একটু শিখা রাখা উচিত। যে কোনো গ্রিড দিবে, আমি জেনারেল ফরম্যাট বলে দিব, যে কোনো গ্রিড দিবে। আমরা হচ্ছে যে কোনো গ্রিড দিলেই যেন পারি সেই ওয়েতেই আগাবো। এখানে আমার কাছে 7/6 দেওয়া আছে, অন্য যে কোনো গ্রিড দিতে পারে, 100/200 দিতে পারে, কোনো প্যারা নাই। ঠিক আছে, যে কোনো সংখ্যক দেওয়া থাক, কোনোটাতেই কোনো প্যারা নেই। ঠিক আছে, গ্রিডটা আঁকবে কি? কোত্থেকে কোথায় যাইতে হবে? এক মাথা থেকে আরেক মাথায়। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে শুধুমাত্র ডানে অথবা শুধুমাত্র উপরে যাইতে পারবো, শুধুমাত্র ডানে অথবা শুধুমাত্র উপরে, আর কোনো ওয়েতে যাওয়া পসিবল না। এইটুকু পর্যন্ত সবার তোলা হয়েছে? আচ্ছা, যারা বুদ্ধিমান, বিশেষ করে ধর যে যারা যারা ইঞ্জিনিয়ারিং পড়বেন ভবিষ্যতে, আমরা যখন ল্যাবে কাজ করি, ল্যাবে কাজ করার সময় আমরা কিন্তু কখনোই হিউজ টাইপের কোনো স্যাম্পল নিয়ে কাজ করি না। আমরা কাজ করি ছোট ছোট স্যাম্পল নিয়ে। ধর যে 5 মিলিগ্রাম 10 মিলিগ্রাম এই টাইপের ছোট ছোট স্যাম্পল নিয়ে আগে কাজ করি। এটারে আমরা বলি হচ্ছে পাইলট প্ল্যান্ট। পাইলট প্ল্যান্ট মানে হচ্ছে যেখানে তুই ইমপ্লিমেন্ট করে দেখবি যে এই জিনিসটা লার্জ স্কেলে করা পসিবল কিনা। ঠিক আছে, যেখানে ইমপ্লিমেন্টেশন করে দেখবো যে এই জিনিসটা লার্জ স্কেলে করা পসিবল কিনা, ওগুলো আমরা বলি হচ্ছে পাইলট প্ল্যান্ট। ওখান থেকে পরবর্তীতে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন টাইপের লার্জ ক্যালকুলেশন গুলা করা হয় বা লার্জ টাইপের প্রোডাকশনে যাওয়া হয়। এখানে দেখ অনেক বড় একটা গ্রিড দেওয়া আছে না? আমরা এত বড় গ্রিড নিয়ে আলোচনা করব না, আমরা আলোচনা করব হচ্ছে ছোট একটা গ্রিড নিয়ে। ধরেন আপনার কাছে এরকম একটা গ্রিড আছে, একটা 4/4 অর্ডারের গ্রিড, একটা 4/4 অর্ডারের গ্রিড দেওয়া আছে আপনার কাছে। এরকম একটা গ্রিড দেওয়া আছে 4/4। দেখেন রো আছে কয়টা? দুইটা। সরি, রো আছে দুইটা, কলামও আছে দুইটা। আচ্ছা ঠিক আছে, এটা নিয়েই কাজ করি আগে। দেখ, এবার একটু চিন্তা করে দেখেন তো। ধরেন এই পজিশনটার নাম দিলাম আমরা এ, এই পজিশনটার নাম দিলাম হচ্ছে বি। যাইতে হবে কোত্থেকে কোথায়? এ থেকে বিতে। এ থেকে বিতে যাওয়ার মতো কয়টা রাস্তা আমার কাছে আছে? আসেন একটু আইকা ফালাই। ধরেন এ থেকে আমি প্রথমে এই বরাবর আগে গেলাম, প্রথমে গেলাম হচ্ছে এই বরাবর, তারপরে গেলাম হচ্ছে এই বরাবর, তারপরে গেলাম হচ্ছে ধরেন এই বরাবর, তারপরে ফাইনালি গেলাম হচ্ছে এই বরাবর। এটা একটা রাস্তা হইতে পারে না? এটা একটা রাস্তা হওয়া পসিবল কিনা এ থেকে বিতে যাওয়ার মতো? এই যে দেখেন তো, এমনে করে চাইলে আপনি এ থেকে বি পর্যন্ত যাইতে পারবেন। এটা হচ্ছে আপনার এ পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। বলেন এ থেকে বিতে যায় পৌঁছাইছি নাকি পৌঁছাইনি? পৌঁছাইছি। শুধুমাত্র ডানে, শুধুমাত্র উপরে, শুধুমাত্র ডানে, শুধুমাত্র উপরে। এই একটা ওয়ে হওয়া পসিবল। আর কি কি ওয়ে হওয়া পসিবল দেখেন। আরেকটা ওয়ে এরকম হইতে পারে যে ভাই আমি পুরাটাই উপরে গেছি, পুরাটাই উপরে গেছি, আর পুরাটাই হচ্ছে ডানে চলে গেছি, পুরাটাই উপরে গেছি, পুরাটাই ডানে চলে গেছি। এটাও কি একটা ওয়ে হওয়া পসিবল না? এটাও একটা ওয়ে হওয়া পসিবল। এই যে দেখেন পুরাটাই ডানে, এক স্টেপ
উপরে উঠছি, এক স্টেপ উপরে উঠছি, এক স্টেপ ডানে গেছি, এক স্টেপ ডানে গেছি। এটাও তো এ থেকে বি পর্যন্ত যাওয়ার একটা রাস্তা, কথা ঠিক কিনা? আসেন খুঁজি আর কি কি রাস্তা হওয়া পসিবল বলেন, একটু মাথা খাটান। আর কি কি রাস্তা হওয়া পসিবল? আরেকটা হইতে পারে যে ভাই পুরাটাই ডানে গেছি, পুরাটাই উপরে গেছি, তাই না? আরেকটা হইতে পারে পুরাটাই ডানে গেছি, পুরাটাই উপরে গেছি। এই যে পুরাটাই ডানে গেছি, পুরাটাই ডানে গেছি, আর হচ্ছে পুরাটাই উপরে গেছি। এটাও একটা ওয়ে হওয়া পসিবল। কথা বলেন ঠিক না বে ঠিক? ঠিক। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, পুরাটাই ডানে গেছি, পুরাটাই উপরে গেছি। এটাও একটা ওয়ে হওয়া পসিবল। এরপরে আর কি কি ওয়ে হইতে পারে? এস শেপ। এস শেপ মানে হচ্ছে এই যে আগে এই বরাবর গেলাম, আগে উপরে গেলাম, আগে উপরে গেলাম, এরপরে ডানে গেলাম, তারপরে তারপরে আবার উপরে গেলাম, তারপরে আবার কোথায় যাব বলেন? তারপরে আবার যাব হচ্ছে ডানে। ঠিক আছে, এই কাজ করলেও তো হয়। এই কাজ করলেও দেখেন আপনি এ থেকে বিতে যায় পৌঁছাইছেন না, এই কাজ করলেও এ থেকে বি পর্যন্ত যায় পৌঁছাইছেন। কোন আপত্তি আছে? হ্যাঁ, এটাও এটাও হচ্ছে আরো একটা ওয়ে, এটাও হচ্ছে আরো একটা ওয়ে। আরো একটা ওয়ে কি হইতে পারে, কোনটা বললি? একবার রাইটে পুরাটা উপরে উঠবো, একবার রাইটে গেলাম, দুইবার রাইটে যাব, দুইবার রাইটে গেলাম, যা দুই। এই যে দুইবার রাইটে গেলাম, এরপরে না উপরে যাইতে পারবো না তো। ঠিক আছে, শুধুমাত্র লেফট আর রাইটে যাইতে পারবো। ঠিক আছে, আর কি কি ওয়ে হওয়া পসিবল দেখেন। আর একটা ওয়ে হওয়া পসিবল হচ্ছে, আরো দুইটা ওয়ে বানানো যাবে। হ্যাঁ, না ব্যাকওয়ার্ডে যাইতে পারবো না। কি করতে পারবো? হ্যাঁ, এটা একটা ওয়ে যে ভাই ডানে এক স্টেপ গেলাম, এক স্টেপ ডানে গেলাম, এরপরে পুরাটাই উপরে উঠে যাব। এক স্টেপ ডানে যাব, এরপরে পুরাটাই উপরে উঠে যাব। ঠিক আছে, পুরাটাই উপরে উঠে গেলাম, পুরাটাই উপরে উঠে গেলাম, এরপরে আবার যাব কোন দিকে বলেন? এরপরে আবার যাব হচ্ছে ডান দিকে, এরপরে আবার যাব হচ্ছে ডান দিকে। এই যে দেখেন এখনো কিন্তু আপনি যে এ থেকে বিতে পৌঁছাইছেন, এ থেকে বি পর্যন্ত, তাই না? আরেকটা ওয়ে কি হওয়া পসিবল বলেন তো? একবার উপরে উঠা পুরাটা ডানে, এরপরে আবার উপরে। ঠিক আছে, এই যে দেখেন আরেকটা ওয়ে হওয়া পসিবল, এটা একবার উপরে উঠব, এরপর পুরাটাই ডানে যাব, একবার উপরে উঠব, এরপর পুরাটাই ডানে যাব, পুরাটাই ডানে যাব, এরপরে আরেক স্টেপ উপরে উঠব, এরপর হচ্ছে আরেক স্টেপ উপরে উঠবো। দেখেন এখনো কি আপনি এ থেকে বিতে যায় পৌঁছাইছেন না? এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এই যে ছয়টা উপায়, এই ছয়টা উপায়ের বাইরে আর কি কোনো উপায় আছে যেখানে গিভেন কন্ডিশন মেইনটেইন করে, গিভেন যেই কন্ডিশন দেওয়া আছে এই কন্ডিশন মেইনটেইন করে আপনি এ থেকে বিতে পৌঁছাইতে পারবেন? আর কি কোনো কন্ডিশন আছে এরকম, বা আর কি কোনো ওয়ে আছে এরকম? এই ছয়টাই কিন্তু ওয়ে হওয়া পসিবল, যেই কন্ডিশন দেওয়া আছে যে আপনি এ থেকে বিতে যাবেন, শুধুমাত্র ডানে যাইতে পারবেন, শুধুমাত্র উপরে যাইতে পারবেন, আর কোনো দিকে মুভ করতে পারবেন না। টোটাল বল। ডানে যায় সোজা উপরে, আবার ডানে, এই যে এটাই তো, এই যে এটাই তো, ডানে গেছি একবারে সোজা উপরে, এরপর আবার ডানে। ঠিক আছে, এই টোটাল ছয়টা ওয়েই হওয়া পসিবল যেখানে আপনি কন্ডিশন মেনটেন করে এ থেকে বিতে যাইতে পারবেন। এখন দেখেন তো এই ছয় আসলে লেখা যায় কেমনে? টোটাল ওয়ে আসছে কয়টা? ওয়ে আসছে ছয়টা। এই ছয়টার বাইরে তো আর কোনো ওয়ে নাই, তাই না? টোটাল ওয়ে আসছে কয়টা? ছয়টা। এই ছয়টাকে আমি চাইলে এমনি লিখতে পারি কিনা, আমি যদি এইটারে বলি যে ভাই আপনি এরকম কিছু একটা ভাবেন, এটারে এরকম বলি যে এখানে টোটাল
গ্রিড বা বক্স ছিল কয়টা দেখতো, একটু গুইনা দেখতো, একটা দুইটা তিনটা চারটা, তাই না? এমনি চিন্তা কর যে এই বরাবর ডান পাশে বক্স আছে কয়টা, দুইটা। উলম্ব বরাবর বক্স আছে কয়টা, দুইটা। টোটাল বক্স আছে কয়টা, চারটা। আনুভূমিক বরাবর বক্স দুইটা, উলম্ব বরাবর বক্স কয়টা, চারটা। তাহলে এখন দুইটা, তাহলে টোটাল বক্স কয়টা হয়েছে, টোটাল বক্স হয়েছে চারটা। চারটা বক্সকে কত উপায়ে সাজাইতে পারবেন বলেন? 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। চারটা বক্সকে কত উপায়ে সাজাইতে পারবেন? 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এখন একটু কাহিনী আছে, সেটা হচ্ছে দেখেন তো, এই যে দুইটা ভার্টিক্যাল লাইন আছে, এগুলোর ভার্টিক্যালই তো বলে, আনুভূমিক সরল রেখা। আনুভূমিক সরল রেখা যে দুইটা আছে, এই দুইটা কি দেখতে একই রকম না? আমরা কি শিখাইছিলাম যে রিপিটেশন থাকলে তার ফ্যাক্টোরিয়াল দিয়ে কি করা লাগে, ভাগ করা লাগে। রিপিটেশন থাকলে তার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করা লাগে। আনুভূমিক সরল রেখা যেহেতু দুইটা আছে, তার জন্য একটা 2 ফ্যাক্টোরিয়াল। উলম্ব সরল রেখাও দেখেন দুইটা আছে, তার জন্য একটা 2 ফ্যাক্টোরিয়াল। কারণ আনুভূমিক সরল রেখা দুইটা দেখতে একরকম, উলম্ব সরল রেখা দুইটাও দেখতে একরকম, তাই না? আনুভূমিক সরল রেখা দুইটা দেখতে একই রকম, উলম্ব সরল রেখা দুইটাও দেখতে একই রকম। এইটুকু একটু ক্যালকুলেটরে বসায় দেখেন তো 6 আসে কিনা। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। তাহলে 24/4 করলে কত আসে, 6। আপনি যখন ম্যানুয়ালি ক্যালকুলেট করছেন, ম্যানুয়ালি ক্যালকুলেট করার সময় দেখেন তো টোটাল 6টা উপায় পাওয়া গেছে না? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, টোটাল উপায় পাওয়া গেছে কয়টা? 6টা। ম্যানুয়াল ক্যালকুলেশনের সময় টোটাল উপায় পাওয়া গেছে 6টা। আমি যখন এই একটা ফরম্যাট বসাইছি যে ভাই আমার টোটাল দাগ ছিল 4টা, টোটাল দাগ ছিল 4টা, এই যে দেখ, এই একটা দাগ, এই একটা দাগ, দুইটা দাগ, তিনটা দাগ, চারটা দাগ, টোটাল দাগ ছিল কয়টা, 4টা। তার জন্য উপরে বসাইছি 4 ফ্যাক্টোরিয়াল। আনুভূমিক দাগ আছে দুইটা, আনুভূমিক দাগ দুইটা দেখতে একই রকম, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। উলম্ব দাগ আছে দুইটা, দেখতে একই রকম, তার জন্য আরো একটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। ঠিক আছে, টোটাল 6 আসতেছে কিনা? আসতেছে। এই প্যাটার্নটা আমরা এবার এখানে ইউজ করব, এই প্যাটার্নটা এবার এখানে ইউজ করব। একটু এখানে গুইনা দেখেন তো, আনুভূমিক বরাবর দাগ আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, 8 9 10 11 12 13। টোটাল দাগ আছে আপনার কাছে কয়টা, 13টা। যদি আপনি এই যে ডানে যাইতে পারবেন আর উপরে যাইতে পারবেন না, ডানে যাইতে পারবেন আর উপরে যাইতে পারবেন, আপনার কাজ হচ্ছে এই বরাবর গুইনা যাওয়া, এই বরাবর খালি গুইনা যাওয়া যে টোটাল দাগ কয়টা আছে। টোটাল দাগ পাইতেছি কয়টা, 13টা। টোটাল দাগ পাইতেছি কয়টা, 13টা। তাহলে আপনি বসায় ফেলাবেন 13 ফ্যাক্টোরিয়াল। টোটাল দাগ যেহেতু 13টা, তার কারণে বসাবো হচ্ছে 13 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই বলেন দেখতে একই রকম আনুভূমিক দাগ আছে কয়টা, আনুভূমিক দাগ গুলো একটু গোনা দেন। একই রকম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, আনুভূমিক দাগ আছে কয়টা, 7টা। তাহলে নিচে বসাবো একটা 7 ফ্যাক্টোরিয়াল ইনটু উলম্ব দাগ আছে কয়টা, উলম্ব দাগ আছে 6টা, তাহলে ইনটু বসবে একটা 6 ফ্যাক্টোরিয়াল। শেষ। ঠিক আছে, এবার বলতো যদি আমারে 100/200 অর্ডারেরও একটা গ্রিড দিত, তাতেও কি আমার কোনো সমস্যা আছে? আমি খালি কি করব, আমি খালি এই বরাবর গোনা দিব, আমি খালি এই বরাবর গোনা দিব। এই প্যাটার্নের যে কোনো প্রশ্ন আসলে, এটা যদিও পরীক্ষা আসবে না, তারপরেও এই প্যাটার্নের যে কোনো প্রশ্ন আসলে আপনি খালি এই বরাবর গোনা দিবেন, এই বরাবর গোনা দিবেন, টোটাল দাগ পাওয়া যাবে। টোটাল দাগের ফ্যাক্টোরিয়াল বসায় ফেলাবো উপরে, টোটাল দাগের ফ্যাক্টোরিয়াল বসায় ফেলাবো উপরে। আনুভূমিক বরাবর দাগ আছে কয়টা, 7টা, নিচে বসাবো 7 ফ্যাক্টোরিয়াল। উলম্ব বরাবর দাগ আছে কয়টা, 6টা, উপর নিচে বসাবো 6 ফ্যাক্টোরিয়াল। কাজ শেষ। ঠিক আছে, এইটুকু ক্যালকুলেটরে বসাইলে অ্যান্সার যত আসে তত। ঠিক আছে, পারবো না কি পারবো না? পারবো। এটা যদি কেউ নাও পাইরা থাকেন, তাতেও আফসোস করার কিছু নাই বা মন খারাপ করার কিছু নাই, যে ভাই এটা তো জীবনেও পরীক্ষায় আসবে না। ঠিক আছে, সো না পারলেও এটা নিয়ে আসলে মন খারাপ করার কিছু নাই। কথা বুঝছি? পারবো? ওকে। এরপরে আসেন, পরের কোশ্চেনটা খুব সুন্দর। 420 ফ্যাক্টোরিয়াল, 420 ফ্যাক্টোরিয়াল এর শেষে কতগুলো শূন্য আছে? 420 ফ্যাক্টোরিয়াল এর শেষে, 420 ফ্যাক্টোরিয়ালের শেষে কতগুলা শূন্য আছে? 420 ফ্যাক্টোরিয়ালের শেষে, এটা ক্যালকুলেটরে বসায় লাভ নাই তো, এটা ক্যালকুলেটরে বসায় লাভ নাই। 420 ফ্যাক্টোরিয়ালের শেষে কতগুলো শূন্য আছে? এই প্রশ্ন জীবনেও পরীক্ষায় আসবে না, এটাও জীবনেও পরীক্ষায় আসবে না, কিন্তু তারপরেও এটা আমরা একটু শিখব। আচ্ছা, এইটারে কি করা যায় বলেন তো? ফ্যাক্টোরিয়াল নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা করছিলাম না, ফ্যাক্টোরিয়াল মানে কি বলতো? 420 ফ্যাক্টোরিয়াল এই কথার মানে কি? 1 থেকে শুরু করে কোন পর্যন্ত গুণ আকারে আছে?
420 পর্যন্ত, 1 থেকে শুরু করে 420 পর্যন্ত গুণাকারে আছে। এখন কথা হচ্ছে যে এর শেষে শূন্য কতগুলো আছে এটা বের করবো কেমনে? 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2 না? 2 ফ্যাক্টোরিয়ালের শেষে কি কোনো শূন্য আছে? 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6। শেষে কোনো শূন্য আছে? নাই। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? সব গোলায় ফেলাইছে, 24। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24। শেষে কোনো শূন্য আছে? নাই। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 120। 120 এর শেষে যায় আমি শূন্য পাইছি কয়টা? একটা। 120 এর শেষে যায় শূন্য পাইছি একটা। 6 ফ্যাক্টোরিয়াল মানে কত? 720। 720 এর শেষেও শূন্য আছে কয়টা? একটা। একটু চেক করে দেখবেন 1 থেকে 5 এর ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আমি এমনি লিখলাম 1 ফ্যাক্টোরিয়াল থেকে, এগুলা খাতায় তোলার দরকার নেই, এগুলো একটু বুঝ জানেন। 1 ফ্যাক্টোরিয়াল থেকে 4 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত এই কয়েকটা সংখ্যাতে কি শেষে কোনো শূন্য আছে? 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুর লাস্টে কোনো শূন্য আছে? 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুর লাস্টে কোনো শূন্য আছে? নাই। 3 ফ্যাক্টোরিয়ালের লাস্টের ভ্যালু কোনো শূন্য আছে? নাই। 4 ফ্যাক্টোরিয়ালের লাস্টে কোনো শূন্য আছে? নাই। 5 ফ্যাক্টোরিয়াল থেকে 9 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত শূন্য আছে একটা করে। 5 ফ্যাক্টোরিয়াল থেকে 9 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত চেক করে দেখবেন শূন্য আছে একটা করে। 10 ফ্যাক্টোরিয়ালে যায় আবার শূন্য আছে দুইটা। 10 ফ্যাক্টোরিয়ালে যায় 10 ফ্যাক্টোরিয়াল থেকে 14 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত, 10 ফ্যাক্টোরিয়াল থেকে 14 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত শূন্য আছে দুইটা। একটু ক্যালকুলেট করে দেখেন, 10 ফ্যাক্টোরিয়ালের লাস্টে দেখেন শূন্য দুইটা আছে। তারপরে 11 ফ্যাক্টোরিয়ালের লাস্টে দেখেন শূন্য দুইটা আছে। আজকে এতদিন পরে কোত্থেকে আসছে? বস। 10 ফ্যাক্টোরিয়াল থেকে 14 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত লাস্টে শূন্য আছে কয়টা করে? দুইটা করে। এইটুকুতে কারো কোনো আপত্তি আছে? এখন জিনিসটা একটু চিন্তা করে আমারে বলেন তো, যে ভাই শূন্য যদি প্রডিউস করতে হয়, শূন্য প্রডিউস করে আসলে কে? শূন্য প্রডিউস করে হচ্ছে 5। সংখ্যার মধ্যে যদি 5 থাকে ডেফিনেটলি ওখানে শূন্য তৈরি হবে। যেমন দেখেন এই যে 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কি কোনো 10 আছে? 10 নাই, কিন্তু তারপরেও কি এটার লাস্টে একটা শূন্য আসতেছে না? কারণ 5 দুগুণে কত বানায় ফেলাইতেছে? 10। ওই 10-এর শূন্যটাই তো লাস্টে সংখ্যার লাস্টে রয়ে যাইতেছে, ঠিক আছে? তাহলে শূন্য প্রডিউস করার জন্য দায়ী কে? 5। শূন্য প্রডিউস করার জন্য দায়ী কে? 5। 420 ফ্যাক্টোরিয়ালের মধ্যে যতগুলা 5 আছে ঠিক ততগুলা শূন্য আছে। এইটুকুতে কারো দ্বিমত আছে কিনা? 420 ফ্যাক্টোরিয়ালের মধ্যে যতগুলা 5 আছে ঠিক ততগুলা শূন্য আছে। তাহলে আমার এখন খুঁজে বের করতে হবে কি কতগুলা 5 আছে। আমার এখন খুঁজে বের করতে হবে কতগুলা 5 আছে। যতগুলা 5 থাকবে ততগুলা শূন্য থাকবে। কতগুলা 5 আছে সেটা আমি খুঁজে বের করব কেমনে? 5 দিয়া ভাগ। খুবই সিম্পল। কতগুলা 5 আছে এটা খুঁজে বের করব কেমনে? 5 দিয়া খালি ভাগ করব। তাহলে 420, এটার একটু 5 দিয়া ভাগ করেন। 420 কে 5 দিয়া ভাগ করলে কত হয়? কত? 84। কাজ কি শেষ হয়ে গেছে? কাজ শেষ হয় নাই। কারণ ভাই 5-এর কারণে যেরকম ভাবে শূন্য তৈরি হবে, 25-এর কারণেও তো শূন্য তৈরি হবে, তাই না? 25-এর কারণেও কি তৈরি হবে? 25 দুগুণে 50 হবে না? ওটার মধ্যেও তো শূন্য আছে। তাইলে আমার এখন আবার কত দিয়া ভাগ করতে হবে বলেন? আমি কিন্তু একটা 5 কতগুলা সংখ্যার মধ্যে আছে সেটা খুঁজে বের করছি। এখন আমার বাইর করতে হবে যে 5-এর স্কয়ার দিয়া ভাগ করতে হবে, মানে 25 কতগুলো আছে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে 420 কে 25 দিয়া ভাগ করেন, কত? 16.8। দশমিকে চলে আসতেছে, আমরা শুধুমাত্র 16 নিব, পূর্ণ সংখ্যাটা নিব, কারণ ভগ্নাংশ আকারে তো আর 5 থাকতে পারবে না, ঠিক আছে? কতগুলা 5 থাকবে? 16টা। এরপরে হ্যাঁ হ্যাঁ ওই যে 5 কতগুলো আছে সেটা বের হইছে, আবার 25 কতগুলো আছে সেটাও তো আমার কাউন্ট করতে হবে, তাই না? 25 কতগুলো আছে? 25-এর কারণেও তো শূন্য তৈরি হবে। আবার একটু চিন্তা করতো, 5-এর কিউবের কারণেও শূন্য তৈরি হবে না? 5-এর কিউব 5-এর গুণিতক আকারে থাকলেও তো সেখানে শূন্য তৈরি হবে। তাহলে এখানে বসান 5 কিউব। 420 ডিভাইডেড বাই 5 কিউব করলে কত হয়? 3, শুধু 3। আচ্ছা, এবার একটু চেক করে দেখেন 420 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 4, এটা কিন্তু 0 পয়েন্ট সামথিং আসবে, কারণ 5 টু দি পাওয়ার 4 এর ভ্যালু 0 এর চাইতে বড়, সরি 420 এর চাইতে বড়। 5 টু দি পাওয়ার 4, 420 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 4 দেখেন কত আসে? কত? 0 পয়েন্ট সামথিং, 0 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, কারণ 5 টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 420 এর চাইতে বড়। 420 কে 5 টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করা পসিবল না, ঠিক আছে? তাহলে এইটা কি আর আমি কাউন্ট করব? এটা কি আর কাউন্ট করব না? তাহলে শূন্য থাকবে কয়টা? এই যে এই সবগুলোর যোগ করে দিলেই কতগুলা শূন্য আছে সেটা বের হয়ে চলে আসবে না? তাহলে লেখেন, সুতরাং 420 ফ্যাক্টোরিয়াল এর শেষে শূন্য আছে। 420 ফ্যাক্টোরিয়াল এর শেষে শূন্য আছে কতগুলা? 84 যোগ 16 যোগ 3। 84 যোগ 16 যোগ 3 কত হয় দেখ?
হ্যাঁ 103 103 10-এর মধ্যেও কি 5 আছে না? 5 ছাড়া তুই কোনোভাবেই শূন্য তৈরি করতে পারবি না। ওখানের মধ্যে 20-এর মধ্যেও কি 5 আছে না? মানে আমি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার নিয়ে কথা বলবো। আমার এখানে মানে কম্পাউন্ড নাম্বার যেগুলো আছে, কম্পাউন্ড নাম্বারগুলোরও আমি প্রাইম নাম্বারে কনভার্ট করে দিই। ঠিক আছে, তো প্রাইম নাম্বারের মধ্যে সবচেয়ে ছোট প্রাইম নাম্বার কে যে শূন্য প্রডিউস করতে পারে? 5। ঠিক আছে, সো এই কারণে আমরা সবগুলোরে 5-এর টার্মে কনভার্ট করে নিচ্ছি। ঠিক আছে, যে কোনো কিছু তোরে যখন উৎপাদক বা ফ্যাক্টর বের করতে বলে, ধর তোরে বললো যে 84-কে ফ্যাক্টরাইজ করতে। ঠিক আছে, 84-রে ফ্যাক্টরাইজ করার সময় তুই কি যে কোনো কিছু লিখতে পারিস না? 7-12 মনে হয় 84 হয়, 7-12 84 হয় না? একটু চেক করে দেখিস তো, 7-12 84 না? হ্যাঁ, সো এইটারে আমরা এমনে লিখি না 7 × 3 × 4, তাই না? 7-12 তো 84 হয়। 12-রে আবার হচ্ছে প্রাইম ফ্যাক্টরে ভাঙা যায় না, ওইটারে আবার প্রাইম ফ্যাক্টরে ভাঙা লিখি। ঠিক আছে, এইটা নিয়ে আমরা একটু পরে ডিসকাস করবো, একটু পরে এটা নিয়ে আরেকটু ডিটেলসে ডিসকাস করবো। ঠিক আছে, বলেন এইটুকু বুঝছি কিনা? তাহলে 420 ফ্যাক্টোরিয়ালের শেষে শূন্য থাকবে কয়টা? 103টা। আপনাদের বাসার কাজ হচ্ছে 1000 ফ্যাক্টোরিয়ালের শেষে কতগুলা শূন্য আছে সেটা খুঁজে বের করে নিয়ে আসা। 1000 ফ্যাক্টোরিয়ালের শেষে শূন্য আছে কয়টা? ঠিক আছে, এটা তো পারবেনি। প্রথমে কি করবো? 1000-কে 5 দিয়ে ভাগ করবো, এরপরে কি করবো? 5 স্কোয়ার দিয়ে, এরপর 5 কিউব দিয়ে, এরপর 5⁴ দিয়ে, এরপর 5⁵ দিয়ে, যতক্ষণ পর্যন্ত রেজাল্টে 0 পয়েন্ট সামথিং না আসতেছে ততক্ষণ পর্যন্ত ভাগ করে যাবো। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত রেজাল্টে 0.5 না আসতেছে ততক্ষণ পর্যন্ত ভাগ করে যাবো। কথা কি বুঝছি? পারবো করতে? এটা পারলে এবার একটা খুব সুন্দর অঙ্ক করব। এইটার সাথে আমাদের পরের অঙ্কগুলা কানেক্টেড। দেখেন, প্রথমে আগে কোশ্চেনটা একটু তুলে ফেলাম। আপনার বাসায় মুড়ি আছে হচ্ছে 3টা, চিড়া আছে হচ্ছে 4টা, বিস্কিট আছে হচ্ছে 2টা। ঠিক আছে, বাসায় মেহমান আসলে, এই যে ঈদের দিন আমি ওই যে তুলিদের বাসায় গেছিলাম, ঠিক আছে, তোর বাসায় কতভাবে আমারে আপ্যায়ন করতে পারবি? ঠিক আছে, সেইটার একটা অঙ্ক একটু করব, যে মুড়ি আছে 3টা, চিড়া আছে 4টা, বিস্কিট আছে 2টা, বাসায় মেহমান আসলে তুমি কত উপায়ে নাস্তা দিতে পারবে? ঠিক আছে, কত উপায়ে মেহমান আসলে নাস্তা দেওয়া পসিবল? ঠিক আছে, কোশ্চেনটা একটু তুলে ফেলান। এটার সাথে পরের অঙ্কটা কানেক্টেড। এই অঙ্কটা করানোর দরকার ছিল না, কিন্তু পরের অঙ্কটা আবার এটার সাথে কানেক্টেড। একটু তুলে ফেলান। এখনই করতেছে, হ্যাঁ 1 পয়েন্ট সামথিং হলে ওটার 1 বসাবো। মুড়ি 3টা, চিড়া 4টা, বিস্কিট 2টা, মেহমান আসলে কত উপায়ে নাস্তা দিতে পারবে? There are 3 types of puffed rice, 4 types of flattened rice, and 2 types of biscuits available in your house. In how many ways can you serve snacks to a guest? ঠিক আছে, এইটারে আসলে মানে পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা একেবারে 0, বাট পরের অঙ্কটা পরীক্ষায় আসতে পারে। এটার পরে যেটা করাবো সেটা পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, না এটাও আসবে না, কিন্তু এর পরেরটা আসবে। ঠিক আছে, এর পরেরটা আসবে। এই এখন দেখ, আমরা যেই কাজটা করছি সেটা হচ্ছে আগের থেকে একটা বক্স করে রাখছি, এটা হচ্ছে সলিউশনের পার্ট, এই পার্টটুকু হচ্ছে সলিউশনের পার্ট। ঠিক আছে, সলিউশনের পার্টের জন্য আপনারা হচ্ছে এই বক্সটা একটু করে ফেলান, যে মুড়ি, চিড়া, বিস্কিট, এরকম একটা বক্স করে ফেলাইছি, যে আমার কাছে কোনটা কতগুলা আছে সেটা। মুড়ি আছে কয়টা বলেন তো? মুড়ি আছে কয়টা? 3টা। চিড়া আছে কয়টা? 4টা। বিস্কিট আছে কয়টা? 2টা। মুড়ি আছে 3টা, চিড়া আছে 4টা, বিস্কিট আছে 2টা। এখন দেখতো, এরকম একটা ওয়ে হইতেই পারে যে ভাই আমি মুড়ি দিব 0 সংখ্যক। মুড়ি কয়টা দিব? 0 সংখ্যক। এটা একটা ওয়ে হইতে পারে। আরেকটা ওয়ে হইতে পারে আমি মুড়ি দিলাম 1টা, আরেকটা ওয়ে হইতে পারে মুড়ি দিলাম 2টা, আরেকটা ওয়ে হইতে পারে মুড়ি দিলাম 3টা, মানে 3টা মুড়ি ছিল, 3টাই আমি দিয়ে দিছি। ঠিক আছে, মুড়ি 0 সংখ্যক মুড়ি দেওয়া পসিবল, 1টা দেওয়া পসিবল, 2টা দেওয়া পসিবল, 3টা দেওয়া পসিবল। এর বাইরে কি আর কোনো কিছু করা পসিবল না। চিড়ার কথা চিন্তা করেন, যে ভাই আমি 0 সংখ্যক চিড়া দিব, 0 সংখ্যক চিড়া দিব, 1টা চিড়া দিব, 2টা চিড়া দিব, 3টা দিব, 4টা দিব, এর বাইরে কি আর কিছু করতে পারবো না।
বিস্কুট কয়টা দিব 0 1 2, এর বাইরে তো আর কিছু করা পসিবল না। ঠিক আছে, এখন একটু চিন্তা করে বলেন তো যে ভাই মুড়ি দেওয়ার উপায় আসলে কয়টা? মুড়ি দেওয়ার উপায় কিন্তু 4টা। মুড়ি দেওয়ার উপায় কয়টা? মুড়ি দেওয়ার উপায় হচ্ছে 4টা। মুড়ি দেওয়ার উপায় হচ্ছে 4টা, কারণ ওই যে 0 সংখ্যক মুড়ি দিছি এটাও তো একটা উপায়, তাই না? 0 সংখ্যক মুড়ি দিছি এটাও একটা উপায়। এই বল, কথা বুঝছি? তাহলে মুড়ি দিতে পারি কয় উপায়ে? 4 উপায়ে। চিরা দিতে পারি কয় উপায়ে? 5 উপায়ে। বিস্কিট দিতে পারি কয় উপায়ে? 3 উপায়ে। ঠিক আছে, তাইলে টোটাল নাস্তা দেওয়া পসিবল কয় উপায়ে বলেন তো? নাস্তার উপায় বলেন, সবগুলারে কি করে দিব? গুণ করে দিব না? সবগুলারে গুণ করে দিব। টাস্ক তো কমপ্লিট হয় নাই। মুড়ি ধর যে 4টা দেওয়া পসিবল, মুড়ি 4টা দেওয়া পসিবল, মুড়ি দিলে কি খালি টাস্ক কমপ্লিট হইছে? না, সাথে তো চিরাও দিতে হবে, তারপরে আবার সাথে বিস্কিটও দিতে হবে। তো 3টা যেহেতু ইনকমপ্লিট স্টেপ, ইনকমপ্লিট স্টেপের অপশন সংখ্যা সবসময় কি করতে হয়? গুণ করতে হয়। ইনকমপ্লিট স্টেপের অপশন সংখ্যা সবসময় কি করতে হয়? গুণ করতে হয়। তার মানে সবগুলারে গুণ করে দিবেন 4 × 5 × 3। এটা কি হইছে? হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে এই যে আপনি এখানে একটা কেস চিন্তা করছেন যে 0 সংখ্যক মুড়ি দিছেন, 0 সংখ্যক চিরা দিছেন, 0 সংখ্যক বিস্কিট দিছেন। এটা কি আসলে নাস্তা দেওয়া হইছে? এটা কি নাস্তা দেওয়া হইছে? এই কেসে কি আসলে কোনো নাস্তা দেওয়া হইছে? তো খালি ট্রে নিয়ে যায় সামনে দিয়ে চলে আসছে। ঠিক আছে, যে 0 সংখ্যক মুড়ি, 0 সংখ্যক চিরা, 0 সংখ্যক বিস্কিট, এটা কি কোনো নাস্তার উপায়? না। তার মানে একটা উপায় কি আমার বিয়োগ করে দেওয়া লাগবে না? একটা উপায় কি করে দেওয়া লাগবে? বিয়োগ করে দেওয়া লাগবে। তাহলে টোটাল কত উপায়ে নাস্তা দেওয়া পসিবল? 4 5 20, 3 20, 60, 60 থেকে এক বাদ গেলে 59। হ্যাঁ, এগুলা বেসিক্যালি অলিম্পিয়াডের প্রশ্ন। মানে এগুলা হচ্ছে ধর যে এসএসসি লেভেলের যে অলিম্পিয়াড গুলা হয় সেখানে বিন্যাস সমাবেশের জন্য এই টাইপের প্রবলেম গুলো আসে। তো এইগুলা যেহেতু হচ্ছে এসএসসি অলিম্পিয়াডের, এইচএসসি তে একাডেমিক পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, এইচএসসি তে একাডেমিক পরীক্ষা আসতে পারে, এর জন্য বাছাই করা অল্প কয়েকটা অঙ্কই করাবো। ঠিক আছে, মানে সব করাবো পারবো। ডান? ওকে, এইটা ডান হইলে এইটার সাথে পরের অঙ্কটা কানেক্টেড। এটার সাথে পরের অঙ্কটা কানেক্টেড। 1200 সংখ্যাটির মোট কতগুলো উৎপাদক আছে? 1200 সংখ্যাটির মোট কতগুলো উৎপাদক আছে? বারোশো সংখ্যাটির কতগুলো উৎপাদক আছে? উৎপাদক তো চিনেন, উৎপাদক চিনেন না এরকম কেউ আছেন এখানে? ফ্যাক্টর, ফ্যাক্টর চিনিস? এবার চিনি। 1200 সংখ্যাটির কতগুলো উৎপাদক আছে? উৎপাদক সংখ্যা কত এটা যখন আপনাকে জিজ্ঞেস করবে, আপনার প্রথম কাজ হচ্ছে এটারে মৌলিক উৎপাদকে ভাঙায় ফেলানো। প্রথম কাজ কি? প্রথম কাজই হচ্ছে এটারে মৌলিক উৎপাদকে ভাঙায় ফেলানো। 1200 যখন লিখতেছেন, 1200কে কি আপনি লিখতে পারেন না 12 × 100? এটা লিখলে কারো কোনো আপত্তি আছে? 1200কে কত লিখতে পারবো? 12 × 100। এই 12কে আবার লেখা পসিবল কিনা 3 × 4 স্কয়ার, সরি 3 × 2 স্কয়ার। 12কে আবার লেখা পসিবল 3 × 2 স্কয়ার। ঠিক আছে, আর 100কে কি লিখতে পারবো? 5 20 100 হয় না? 5 20 100, তার মানে 5 × 4 × 5। 100কে ভাঙায় লিখছি 5 × 20, 100কে ভাঙায় লিখছি হচ্ছে 5 × 20। এই যে আপনি আবার এখানে 4 লিখছেন, এই 4কে কি 2 স্কয়ার লিখতে পারবেন না? এই 4কে কত লিখতে পারবো? 2 স্কয়ার। তার মানে জিনিসটাকে একবারে সাজায় গুছায় লিখলে এমনি লেখা যায় কিনা 2 টু দি পাওয়ার 4 × 3 × 5 স্কয়ার। এমনি লেখা পসিবল কিনা? এই যে এখান থেকে 4 মানে হচ্ছে 2 স্কয়ার, এখানেও আছে হচ্ছে 2 স্কয়ার। 2 স্কয়ার আর 2 স্কয়ার গুণ করলে কত হবে? 2 টু দি পাওয়ার 4। 3 3 এর মতো রয়ে গেছে, 5 আর 5 গুণ করলে হয়ে যাবে হচ্ছে 5 স্কয়ার। কোন আপত্তি আছে? এইবার এইটাকে আপনি চিন্তা করবেন হচ্ছে নাস্তার উপায়ের মতো। এটারে চিন্তা করবেন হচ্ছে নাস্তার উপায়ের মতো। আগের বার আপনার কাছে
মুড়ি ছিল কয়টা বলেন তো? মুড়ি ছিল 3টা, তাই না? মুড়ি দেওয়ার উপায় ছিল কয়টা? 4টা। এক যোগ হইছিল না? এবার আপনি চিন্তা করেন 2 এর মাথায় পাওয়ার হিসেবে কত আছে? 4। উৎপাদকের সময় কিন্তু 1 যোগ হবে। উৎপাদকের সময় 1 কেন যোগ হবে বলেন তো? কারণ 2 টু দি পাওয়ার 0, তার মানে 1 নিজেও একটা উৎপাদক। 2 টু দি পাওয়ার 0 এটা নিজেও একটা উৎপাদক, এই কারণেও হচ্ছে একটা 1 এক্সট্রা করে এসে যোগ হবে। তাহলে লেখেন সুতরাং উৎপাদক সংখ্যা, সুতরাং উৎপাদক সংখ্যা 2 এর মাথায় কত আছে? 4, তাহলে আমি লিখবো 4 প্লাস 1 ইন্টু 3 এর মাথায় আছে 1, তাহলে আমি লিখবো 1 প্লাস 1 ইন্টু 5 এর মাথায় আছে 2, তাহলে লিখবো 2 প্লাস 1। লাস্টের -1 কি এখন আর করা লাগবে? আগের বার লাস্টে -1 কেন করছিলেন? আগের বার লাস্টে -1 কেন করছিলেন? কারণ হচ্ছে এই যে 3 ক্ষেত্রেই আপনি 0 সংখ্যক মুড়ি, 0 সংখ্যক চিরা, 0 সংখ্যক বিস্কুট দিছেন, এটা কি একটা ইনভ্যালিড কেস ছিল না? যে এই কেসে তো আমি কোনো নাস্তা দেই নাই, তাই না? এই কেসে আমি কোনো নাস্তা দেই নাই, কিন্তু এইখানে কি কোনো ইনভ্যালিড কেস আসছে? ধরেন আপনি 1 যোগ করছেন, কেন 1 যোগ করছেন? 2 টু দি পাওয়ার 0 এর কারণে। 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1 না? 2 টু দি পাওয়ার 0 মানে 1। আবার এই 1 যোগ করছেন কেন? এই 1 যোগ করছেন 3 টু দি পাওয়ার 0 এর কারণে। 3 টু দি পাওয়ার 0 মানেও তো 1। আবার এখানে 5 টু দি পাওয়ার 0 এর কারণে আপনি লাস্টে একটা 1 যোগ করছেন। বলেন তো সবগুলার থেকেই যদি পাওয়ার 0 নেই, তার মানে 1 ইন্টু 1 ইন্টু 1, অ্যান্সার কত চলে আসবে? 1 চলে আসবে না? এখানে কি আর লাস্টে -1 করার দরকার আছে? 1 তো একটা ভ্যালিড উৎপাদক, 1 তো আনভ্যালিড মানে ইনভ্যালিড কোনো উৎপাদক না। 1 তো যে কারো উৎপাদক, যে কারো ফ্যাক্টরি হচ্ছে 1, তাই না? সো লাস্টে আর -1 কি এই কেসে আমার বিয়োগ করা লাগবে না? তাহলে অ্যান্সার কত আসবে ফাইনালি বলেন? 5 ইন্টু 2 ইন্টু 3, তাহলে কত আসতেছে? 3 দুগুণে 6, 5 6 30। 1200 এর টোটাল উৎপাদক আছে হচ্ছে 30টা। 1200 এর টোটাল উৎপাদক আছে হচ্ছে 30টা। এটা একটু বাসায় যায় মন চাইলে, কারো যদি মন চায় ভাইঙা দেখেন। আপনি যে কোনো সংখ্যার উৎপাদক যদি আপনারা জানতে চাই, যে কোনো সংখ্যার উৎপাদক, ধর এখানে 1200 না দিয়ে তোরে বললো যে 1500, ঠিক আছে? 1500 এর উৎপাদক কত? তোর কাজ কি? মৌলিক উৎপাদকে ভাঙায় ফেলানো, এরকম মৌলিক সংখ্যায় ভাঙায় ফেলানো। এরপরে পাওয়ার যত থাকবে তার সাথে খালি 1 1 যোগ করে দিবেন। পাওয়ার যত থাকবে তার সাথে খালি 1 1 যোগ করে দিবেন, ঠিক আছে? তাইলে আরেকটা কোশ্চেন আমাকে একটু করে দেন তো, বলেন তো এইটার অ্যান্সার কত হবে? লাস্ট এটার অ্যান্সার কত হবে? 1200 সংখ্যাটির কতগুলো প্রকৃত উৎপাদক আছে? প্রকৃত উৎপাদক বা প্রপার ফ্যাক্টর বা প্রপার ডিভিজরও বলে, হ্যাঁ? 28টা। আর অন্য কারো কোনো অ্যান্সার? 1200 এর টোটাল উৎপাদক তো আমার বের করা আছে, টোটাল ফ্যাক্টর কত সেটা তো আমার অলরেডি বের করা আছে। কিন্তু এবার আমার জিজ্ঞেস করছে প্রকৃত উৎপাদক। প্রকৃত উৎপাদক কারা? ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম 5 এর উৎপাদক কারা কারা আছে? 5 ইন্টু 1 না? 5কে যদি আপনি ফ্যাক্টরাইজ করেন বা 5কে যদি উৎপাদকে বিশ্লেষণ করেন তাহলে কত লিখবেন? 5 ইন্টু 1। কথা হচ্ছে যে কোনো সংখ্যা নিজে তো সবসময় তার উৎপাদক হবেই, যে কোনো সংখ্যা নিজে সবসময় তার উৎপাদক না। যেমন ধর আমি বললাম 30, 30 নিজে কি 30 এর উৎপাদক না? বা 30 নিজেও তো 30 এর ফ্যাক্টর, 30 নিজেও কিন্তু 30 এর ফ্যাক্টর। সো প্রকৃত উৎপাদক যখন আপনারে বলবে তখন আপনি লাস্টে 1 বিয়োগ করবেন, কারণ ওই সংখ্যাটা নিজেও নিজের উৎপাদক। প্রকৃত উৎপাদক মানে হচ্ছে সে বাদে কতগুলা উৎপাদক আছে। প্রকৃত উৎপাদক মানে হচ্ছে বা প্রপার ডিভিজর মানে হচ্ছে, প্রপার ফ্যাক্টর মানে হচ্ছে নিজে বাদে কতগুলো উৎপাদক আছে। বলেন এখানে টোটাল উৎপাদক বের করছিলাম কয়টা? 30টা। তাহলে প্রকৃত উৎপাদক কতগুলা হবে? 29টা। প্রকৃত উৎপাদক কতগুলা হবে? প্রকৃত উৎপাদক হবে হচ্ছে 29টা। কথা কি বুঝছি? তাহলে লেখা ফেলান সুতরাং প্রকৃত উৎপাদক টোটাল উৎপাদক ছিল হচ্ছে 30টা, তার থেকে একটা বাদ যাবে, তাহলে প্রকৃত উৎপাদক আসবে হচ্ছে 29টা। ঠিক আছে? এই জায়গাটা একটু খেয়াল করেন। অনেক সময়ই হচ্ছে আপনাদের পরীক্ষায় প্রকৃত উৎপাদক বলে, নাইলে শুধু উৎপাদক বলে। পরীক্ষায় এটাও আসার পসিবিলিটি কম, বাট তারপরেও হচ্ছে দেখা যাওয়া ভালো। উৎপাদকের এইটা আসতে পারে। এর আগ পর্যন্ত আমরা সুন্দর অঙ্ক এই টাইটেলের আন্ডারে মনে হয় টোটাল 3টা অঙ্ক করাইছি, 4টা, টোটাল 4টা অঙ্ক করাইছি। এই 4টার মধ্যে এই একটাই ইম্পর্টেন্ট যে 1200 মানে উৎপাদক সংখ্যা কত, এই একটাই হচ্ছে ইম্পর্টেন্ট বেশি, মানে পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট বেশি। বাকিগুলা না আসার পসিবিলিটি বেশি। ঠিক আছে? বাকিগুলা হচ্ছে না আসার পসিবিলিটি বেশি। বলেন পারবো করতে? শিওর? ওকে।
সো এই পর্যন্ত একটু শেষ করে নিয়ে আসবেন। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সমাবেশের পার্টটুকু শুরু করব। বিন্যাসের পার্টটুকু শেষ, সমাবেশের পার্ট শুরু।